আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা ভাইকে একটু কমেন্ট করে একটু জানাও। আমি দেখতে পাচ্ছি তাসকিয়া তোফা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, অনেক দিন পর বলতে বন্যার কারণে তো কিছুদিন ক্লাস অফ ছিল, আর আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করছি তোমরাও সবাই ভালো আছো। তো সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ সেটা একটু আমাকে একটু বলো, কমেন্ট করে একটু জানাও। সাউন্ডে কোনো ঝামেলা আছে কিনা। হ্যাঁ ভাইয়া, অনেকদিন পর বলতে আচ্ছা ঠিক আছে, ভালো ক্লিয়ারলি যদি শুনতে পেয়ে থাকো তাহলে আমরা শুরু করব আমাদের ক্লাস। ক্লিয়ারলি যদি তোমরা শুনতে পেয়ে থাকো তাহলে আমরা শুরু করব, ঠিক আছে। তো এই ফাঁকে তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা ক্লাসটাকে শেয়ার করে দিতে পারো, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারে। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, যেটা আমাদের ভেক্টরে আজকে আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে পড়াশোনা করব, এবং ভেক্টর ক্যালকুলাস থেকে আমরা পরবর্তীতে আমাদের ন্যাবলা ভেক্টর বা ডেল্টা ভেক্টর নিয়ে পড়াশোনা করব। তারপর আমরা সেখান থেকে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তো পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু আজকে অনেকগুলো জিনিস আমরা একসাথে নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে। তো চলো তাহলে আমরা দেরি না করে শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা প্রথমে শুরু করছি আমাদের ভেক্টর ক্যালকুলাস, ঠিক আছে। তো আমি এখন পড়াশোনায় ঢুকে যাচ্ছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শুরু করে দাও, এবং হচ্ছে যতটা সম্ভব চেষ্টা করবে আমার সাথেই নোটটা তৈরি করে ফেলার, ঠিক আছে। ওকে, তাহলে ভেক্টর ক্যালকুলাসে আমরা আসলে কি দেখি খেয়াল করো। আমরা ভেক্টরে আমরা পড়েছি, ভেক্টরে আমাদের এক্স অক্ষ থাকে, ওয়াই অক্ষ থাকে, জেড অক্ষ থাকে। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই ক্যাপ বলি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা জে ক্যাপ বলি, এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা কে ক্যাপ বলি। অর্থাৎ ভেক্টর যখন আমরা পড়ছি তখন কিন্তু আমরা একটা 3 ডাইমেনশনাল বিষয় নিয়ে পড়াশোনা করছি। 3 ডাইমেনশনাল মানে কি? ত্রিমাত্রিক, মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা দিক থাকবে। তোমরা সবাই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন সম্পর্কে জানো, আমি আশা করি নাম তোমরা শুনেছো, না পড়লেও নাম শুনেছো যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে কি করা হয়, এই দুইটা জিনিসে আমরা দ্বিমাত্রিক জিনিসের জন্য আমরা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন ব্যবহার করে থাকি। সহজ কথায় 2D মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, 2Dর জন্য 2 ডাইমেনশনাল জিনিসের জন্য আমরা ডিফারেন্সিয়েশন ব্যবহার করে থাকি। বাট ভেক্টর ক্যালকুলাসে আমাদের তো 2D না, ব্যাপারটা আমাদের কি 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল জিনিসের জন্য আমরা কি করব, আমরা এই ডিফারেন্সিয়েশনের পরিবর্তে ডিফারেন্সিয়েশনের একটা মডিফাইড ভার্সন আমরা ব্যবহার করি। সেই মডিফাইড ভার্সনটাকে আমরা বলি ন্যাবলা বা ডেল্টা। তাহলে আজকে আমাদের ভেক্টর ক্যালকুলাসের প্রথম পড়াশোনা বা প্রথম আলোচনাই হবে ন্যাবলা বা ডেল্টা নিয়ে। তাহলে আমি লিখতে থাকি, তোমরাও আমার সাথে লিখতে থাকো। লিখো, ত্রিমাত্রিক ক্ষেত্রে কাজ করার জন্য, মানে আমরা যখন 3D ফিগার নিয়ে যখন কাজ করি, কাজ করার জন্য আমাদের
ডিফারেন্সিয়েশনের মডিফাইড ভার্সন প্রয়োজন হয়, মডিফাইড ভার্সন দরকার। আর এই যে দরকার, এই দরকার থেকে আবিষ্কৃত হয়েছে, আর এজন্য আবিষ্কৃত হয় ন্যাবলা বা ডেল্টা। এজন্য আবিষ্কৃত হয় ন্যাবলা, এটাকে আমরা বলি ন্যাবলা ভেক্টর বা ডেল্টা। এবং এই ন্যাবলা বা ডেল্টা দিয়ে আমরা আসলে গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স এগুলা বের করে থাকি। এই ন্যাবলা বা ডেল্টাকে আমরা এভাবে প্রকাশ করি, উল্টো ডেল্টা আর কি, এরকম, তার উপর ভেক্টর সাইন দিই। দেখো মূলত ডেল্টা দেখতে কীরকম, ত্রিভুজের মতো। তাহলে আমরা ত্রিভুজটাকে উল্টে দিলে তাকে আমরা বলি ন্যাবলা বা ডেল্টা। এবং এটার একটা মুখস্থ মান মনে রাখবা, এই ন্যাবলা ভেক্টর মানে কি, আমাদের ভেক্টরটা কয় অক্ষ বরাবর, 3 অক্ষ, এক্স, ওয়াই এবং জেড। তাহলে একটা হবে ডেল ডেল এক্স, একের মতো যে দেখতে এটাকে আমরা বলি ডেল, একের মতো যেটা দেখতে সেটা হচ্ছে ডেল। এবং ডেল ডেল এক্স, এটার ভেতরে ব্র্যাকেটের ভেতরে আমরা কি বসাবো, আমাদের প্রশ্নে বা উদ্দীপকে একটা ফাংশন দেওয়া থাকবে, একটা সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণটা আমরা ব্র্যাকেটের ভেতরে বসাই। এবং এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি বলি, আই ক্যাপ, ডেল ডেল এক্স আই ক্যাপ, প্লাস ডেল ডেল ওয়াই, আমাদের যে উদ্দীপকের সমীকরণটা দেওয়া থাকবে সেটা আমরা আবার একবার ব্র্যাকেটের ভেতর বসিয়ে তারপর লিখব জে ক্যাপ, কারণ কি ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা বলি জে ক্যাপ, প্লাস ডেল ডেল জেড, ব্র্যাকেটের ভেতরে আমরা বসাই কে ক্যাপ। আপাতত তোমাদের কাজ হচ্ছে এটা মাথায় রাখো, আমি যখন ম্যাথ করাবো জিনিসটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপাতত তোমরা মাথায় রাখবা, ত্রিমাত্রিক জিনিস নিয়ে আমরা যখন কাজ করি তখন আমরা ন্যাবলা ভেক্টর বা ডেল্টা ভেক্টর ব্যবহার করি। এবং এই ন্যাবলা ভেক্টর বা ডেল্টা ভেক্টরের মুখস্থ কি করব, এটার ফর্মুলা কি, মুখস্থ ফর্মুলা কি, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে আপাতত তোমাদের কাজ। আর এটা কোত্থেকে আসলো এটা আমাদের জানার জরুরি না, এটাতে আমরা ম্যাথ করব। ঠিক আছে, ম্যাথ যখন করব তখন হচ্ছে ভাই এটা তোমাদেরকে ঠিক করে দিব, একদম গুছিয়ে দিব। আচ্ছা, এখন এই যে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এদেরকে বলা হয় অপারেটর। বলতে পারো এরা হচ্ছে ডাক্তার, সার্জন। ডাক্তারের কাজ কি, সার্জারি করা, অপারেশন করা। তাহলে এই অপারেটরগুলো আমরা কি করি, অপারেশন করে। কার অপারেশন করে, সমীকরণের বা ফাংশনের অপারেশন করে। মানে আমার ব্র্যাকেটের ভেতর, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর যে জিনিসটা থাকবে তার অপারেশন করার জন্য আমরা ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড অপারেটর ব্যবহার করি। অপারেশনটা কীরকম, মনে করো তুমি ডাক্তারের কাছে গিয়েছো, তোমরা 3 জন ফ্রেন্ড ডাক্তারের কাছে গিয়েছো, একজনের নাকের সমস্যা, একজন কানের সমস্যা, একজন গলায় সমস্যা। এবং 3 জন 3টা ডাক্তারের কাছে গিয়েছো, একজন নাক বিশেষজ্ঞ, একজন কান বিশেষজ্ঞ, একজন গলা বিশেষজ্ঞ। তো স্বাভাবিক যার নাকের সমস্যা সে নাক বিশেষজ্ঞের কাছে যাবে, বাকি 2 জন তার সাথে গেলেও নাকের যে ডাক্তার সে বলবে কি আপনারা বাইরে অপেক্ষা করেন, বাইরে পাঠিয়ে দিবে। তাহলে প্রত্যেকটা জিনিস কি করবে, সে যে বিষয়ের অভিজ্ঞ সে বিষয়ের কি করবে, অপারেশন করবে, স্বাভাবিক। তাহলে এই যে ডেল ডেল এক্স, সে আসলে কি রোগের ডাক্তার, সে আসলে এক্স রোগের ডাক্তার। তার মানে এক্স চলকগুলোকে সে অপারেশন করবে, বাকিগুলোকে সে বাইরে বের করে দিবে। ডেল ডেল ওয়াই, সে আসলে কিসের ডাক্তার, সে হচ্ছে ওয়াই রোগের ডাক্তার। তার মানে সে ওয়াই রোগে অসুস্থ রোগীদেরকে সে চিকিৎসা করবে, বাকিদেরকে সে বাইরে পাঠিয়ে দিবে। ডেল ডেল জেড, সে হচ্ছে জেড বিশেষজ্ঞ, সে তাহলে জেড রোগের চিকিৎসা করবে, বাকি রোগীদের এক্স এবং ওয়াই বা অন্য কোনো রোগী আসলে বা আত্মীয় স্বজন আসলে তাদেরকে সে বাইরে পাঠিয়ে দিবে। এই কথাটা যদি আপাতত যদি বুঝে থাকো, আমরা একটা ছক আঁকব। দেখ জিনিসটা বেশ, মানে আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো কেউ পারো না, এই কারণে আমি এত ডিটেলসে পড়াচ্ছি। মনে করো আমি একটা ফাংশন লিখলাম, মনে করো আমি লিখলাম 2x² প্লাস 3xyz মাইনাস 7z³ এই ফাংশনটাকে আমি ন্যাবলা ভেক্টর বা ডেল্টা ভেক্টর দিয়ে আমি কি করব, মান বের করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখানে এই ফাংশনটার জন্য মনে করো আমি এই ফাংশনটাকে আমি বক্স করে রাখি। এই ফাংশনটাকে আমি এখন ডেল ডেল এক্স করব, ডেল ডেল ওয়াই করব এবং ডেল ডেল জেড করব।
তাহলে চলো করি। প্রথমে আমি লিখলাম ডেল ডেল এক্স, তার মানে এই ফাংশনটাকে আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। ডেল ডেল এক্স মানে কি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। ওকে, তাহলে এখানে দেখো প্রথম যে কথাটা আছে 2x²y, এখানে রোগীকে, যেহেতু ডাক্তারের নাম এক্স, তার মানে সে এক্স রোগের বিশেষজ্ঞ, তার মানে 2x²y এর মধ্যে 2 এবং y তারা হচ্ছে রোগীর আত্মীয় স্বজন। ডাক্তার বলবে রোগীকে x² বলবে আমি রোগী, ডাক্তার তখন বলবে 2 এবং y কে বলবে আপনারা তাহলে বাইরে বেরিয়ে যান। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আসলে কীভাবে আসবে খেয়াল করো, এই জায়গাটা খুব ফোকাস করো, আমি তোমাদেরকে লেখার জন্য সময় দিব। আচ্ছা, তাহলে দেখো এটা এরকমভাবে আসবে যে আমাদের ডেল ডেল এক্স যদি ডাক্তার হয়, তাহলে এই ডেল ডেল এক্সের সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করব কাকে, পুরো ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েশন করতেছি, পুরো ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েশন করব 3xyz মাইনাস 7z কিউব। ওকে, আচ্ছা, তাহলে যদি এটা যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, আমি আরও বড় জায়গা নিয়ে কাজ করি, তাহলে সমান, দেখো আমি কি করব, প্রথমে ডাক্তারের কাছে কে ঢুকবে 2x²y, তাহলে ঢুকাই, ডেল ডেল এক্সের কাছে প্রথমে প্রবেশ করবে 2x²y, তারপর কি চিহ্ন আছে প্লাস, তারপরের বার আবার ডেল ডেল এক্সের কাছে আবার কে প্রবেশ করবে 3xyz, তারপরে কি মাইনাস ডেল ডেল এক্সের কাছে লাস্টে কে প্রবেশ করবে 7z কিউব। ওকে, আচ্ছা, ইকুয়াল টু, এখন দেখো এখন অপারেশন শুরু হবে। ডেল ডেল এক্স বলবে রোগীকে, x² বলবে আমি রোগী, ডেল ডেল এক্স বলবে বাকি দুজন বেরিয়ে যান। তাহলে অপারেশনটা এরকম, মানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা সে বাদে বাকিরা বাইরে চলে আসবে, তাদেরকে ডিফারেন্সিয়েশন করা হবে না, মানে অপারেশন করা হবে না। তাহলে এখানে 2y বাইরে চলে আসবে, 2y যদি বাইরে চলে আসে তাহলে এখন ডেল ডেল এক্স কার অপারেশন করবে, x² এর অপারেশন করবে। পরেরটাতে দেখো তো, পরেরটাতে দেখো 3yz, এরা বাইরে চলে আসবে, তাহলে ডেল ডেল এক্স কার অপারেশন করবে, ডেল ডেল এক্স এক্সের অপারেশন করবে, শুধুমাত্র এক্সের অপারেশন করবে, মাইনাস পরেরটাতে দেখো তো, পরেরটাতে কি কোনো রোগী আছে, নাই, কারণ 7z কিউব কোনো এক্সই নাই। তাহলে মানে ওই রোগী আসলে ডাক্তার কি ভিজিট পাবে, মানে ফলাফল কি 0, মানে রোগী যদি মানে নাক কান গলা বিশেষজ্ঞের কাছে গিয়েছো কিন্তু তোমার মনে করো তোমার হচ্ছে কিডনি সমস্যা, তাহলে কি ডাক্তার তোমাকে দেখবে, না দেখলে কি তুমি তাকে ভিজিট দিবা না। তার মানে কি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা সে যদি উপস্থিত না থাকে তাহলে সেটার আনসার হয় 0। এটা মনে রাখবা যে আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি কিন্তু আমার সমীকরণে কোনো এক্স নাই, সমীকরণে যদি এক্স না থাকে তাহলে ডিফারেন্সিয়েশন করলে হয় 0। ঠিক আছে, আচ্ছা এখন আসো বাকিগুলো ডিফারেন্সিয়েশন করি। বাকিগুলো ডিফারেন্সিয়েশনের জন্য তোমাদেরকে ডিফারেন্সিয়েশন একটা সূত্র আমি শিখাই দিই যেটা ফিজিক্সে লাগে। নর্মালি হায়ার ম্যাথে যখন তোমরা পড়ো ডিফারেন্সিয়েশনের প্রায় 25-30টা সূত্র তোমাদেরকে সাদা পড়ায়, তো ফিজিক্সে এত সূত্র লাগে না, ফিজিক্সে ডিফারেন্সিয়েশনে শুধু একটা সূত্র লাগে। সেই সূত্রটা কি আমি একটু লিখে দিই তোমাদেরকে, এই পাশে একটু লিখে নাও। সূত্রটা হচ্ছে, আচ্ছা সূত্রটা আমি এখানেই লিখি, সূত্রটা হচ্ছে ddx, মানে ডি এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো x⁴n, তাহলে সেটা আমাদের আসে কি, সেটা আমাদের আসে nx⁴n−1। এটা হচ্ছে ফর্মুলা। x⁴n কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে nx⁴n−1। ঠিক আছে, আচ্ছা তার মানে কি বলতো, তার মানে এই যে আমাদের এই যে 2, এই 2টা আসলে কি n, x এর উপর যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে n। তাহলে খেয়াল করো তো কি হয়েছে, n আগে চলে আসছে, মানে পাওয়ারটা সহগ হয়ে যাবে এবং n-1 হয়ে যাবে, তার মানে পাওয়ার 1 কমে যাবে। তার মানে ডিফারেন্সিয়েশন করার নিয়ম হচ্ছে পাওয়ার যেটা পাওয়ার থাকবে সেটা সহগ হয়ে যাবে এবং ডিফারেন্সিয়েশন করার পর পাওয়ার 1 কমে যাবে, ডিফারেন্সিয়েশন করার পর পাওয়ারটা 1 কমে যাবে। তাহলে এটা কত আসবে, তাহলে এটা আমাদের আসবে 2y তো আগে থেকেই আছে, ইন্টু দেখো 2টা আগে চলে আসবে ডিফারেন্সিয়েশন করলে, তারপরে x এর উপর কী ছিল 2, তাহলে 2-1। এই যে এটা মানে কি, এটা মানেই হচ্ছে আমাদের nx⁴n−1। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, nx⁴n−1। তাহলে একসাথে যদি লিখে ফেলি দেখো তো 2x⁴1 তার মানে 2x, তার মানে x² কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে x² এর ডিফারেন্সিয়েশন করলে কত আসে 2x। ঠিক আছে, x² এর ডিফারেন্সিয়েশন করলে আসে কত 2x, একটা হয়ে গেল, প্লাস এখন আসো 3yz, তুমি x এর ডিফারেন্সিয়েশন করবা,
মনে রাখবে এক্সের সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েশন করতেছো, তাহলে আনসার কত 1। এক্সের সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আনসার কত 1 ইন্টু 1। কীভাবে আসলো এটা? এটা আসলে কীভাবে একটু খেয়াল করো। এই যে ডেল এক্স এক্স, দেখো এক্সের উপর কিছু নাই মানে কি এক্সের উপর 1 আছে, এক্সের উপর কিছু নাই মানে কি এক্সের উপর পাওয়ার 1 আছে। তাহলে আসলে জিনিসটা আসলে কত হয়েছিল 1 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 n মাইনাস 1, তার মানে 1 এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1, তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে কত 1। তার মানে সহজ কথা, তুমি এক্সকে এক্স দিয়ে যদি ডিফারেন্সিয়েশন করো, এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করো এক্সের সাপেক্ষে, তাহলে আনসারটা কত আসবে 1। সেমভাবে আমরা এটাও বলতে পারি, মনে করো আমি বললাম ডিডিটি অফ টি, এটা সমান কত আসবে 1, কারণ টি এর সাপেক্ষে টিকে ডিফারেন্সিয়েশন করতেছো। আমি যদি বলি ডিডি ওয়াই অফ ওয়াই, এটা সমান কত আসবে 1 আসবে। তার মানে তুমি যদি যাকে ডিফারেন্সিয়েশন করতেছো তার সাপেক্ষেই যদি ডিফারেন্সিয়েশন করো, যেমন তুমি ওয়াইকে ডিফারেন্সিয়েশন করতেছো কিসের সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে, বা তুমি এক্সকে ডিফারেন্সিয়েশন করতেছো কিসের সাপেক্ষে এক্সের সাপেক্ষে, তাহলে সেই ক্ষেত্রে আনসারটা কত আসবে 1 আসবে। আর ওটা তো 0 লেখার দরকার নেই। তাহলে ফাইনালি আমাদের অপারেশনের পর জিনিসটা কত আসতেছে 4xy প্লাস 3yz। তো পুরো সমীকরণটাকে আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার ফলে আমার আনসার কত আসলো 4xy প্লাস 3yz। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আবার সেম ইকুয়েশনটাকে আমি এখন আবার ওয়াই ডেল ওয়াই করবো, মানে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো এটার আমি এত ডিটেলসে দেখাবো না। সেম ইকুয়েশনটাকে আমরা এখন কি করব ডেল ওয়াই করব। যদি ডেল ওয়াই করি তাহলে কত আসে দেখো, দেখো ডেল ওয়াই মানে কি, আমি সেম ইকুয়েশনটা নিব 2x স্কোয়ার ওয়াই প্লাস 3xyz মাইনাস 7z কিউব, 3xyz মাইনাস 7z কিউব। তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কত আসে, এখন আমি অত ডিটেলসে যাব না, শর্টকাট দেখাই দিচ্ছি। খেয়াল করো, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করবা প্রথমটার ক্ষেত্রে দেখো, তাহলে দেখো এখানে 2x স্কোয়ার বাইরে চলে আসবে, 2x স্কোয়ার বাইরে চলে আসবে। আচ্ছা 2x স্কোয়ার যদি বাইরে চলে আসে তাহলে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 1, তাহলে 1কে 2x স্কোয়ার দিয়ে গুণ করলে কত আসবে ভাইয়া 2x স্কোয়ার আসবে, এটা 2x স্কোয়ার। তারপর আসো প্লাস, এখন করবো এই অংশটা, এখানে দেখো ওয়াই আছে, ওয়াই থাকলে ওয়াইয়ের সাপেক্ষে ডেল ওয়াই করলে কত আসে 1, 1কে 3xz দিয়ে গুণ করলে হবে 3xz। আর পরে কিছু থাকবে, পরেরটা দেখো মাইনাস 7z কিউব, এখানে কি ওয়াই আছে, ওয়াই নাই, ওয়াই না থাকলে অপারেশন হবে না, রেজাল্ট হবে 0। ঠিক আছে, তাহলে আমরা যদি এই সমীকরণটাকে ওয়াইয়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, মানে ডেল ওয়াই যদি করি, তাহলে আমাদের কত আসবে, আনসারটা আসবে 2x স্কোয়ার প্লাস 3xz। ঠিক আছে, এবং ফাইনালি আমরা যদি আরেকটা দেখি ডেল জেড করলে কত আসবে, দেখো ডেল জেড সেম ইকুয়েশন 2x স্কোয়ার ওয়াই প্লাস 3xyz মাইনাস 7z কিউব। এখন খুঁজবো কোথায় কোথায় z আছে, প্রথমটাতেই দেখো z নাই, তার মানে এটা 0, লেখার দরকার নাই। পরেরটাতে দেখো z আছে বাট সিঙ্গেল z, তাহলে zকে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, 1কে 3xy দিয়ে গুণ করলে 3xy, তারপর মাইনাস, তারপরটা দেখো 7z কিউব, তাহলে 7 লিখলাম ধরো, আর z কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, z কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, খেয়াল করো তো কত আসে। আমি একটু এখানে একটু করে দেখাই তোমাদের, হ্যাঁ, তারপর আমি ওখানে বসাই দিই, কারণ আমার এখানে জায়গা হবে না। তাহলে দেখো ডেল জেড করলাম জেড কিউবকে, ঠিক আছে, জেড কিউবকে, আর আগে 7 নিয়ে আসলাম, তাহলে কত আসবে 7 ইন্টু পাওয়ারটা কী হয়ে যায়, সহগ হয়ে যায় এবং পাওয়ার 1 কমে যায়, তাহলে 7 ইন্টু 3z স্কোয়ার, তার মানে 21z স্কোয়ার হবে। তাহলে এটা আমাদের কত আসতেছে, এটা আমাদের আসতেছে 7 ইন্টু 3z স্কোয়ার, 7 ইন্টু 3z স্কোয়ার, তার মানে এটা হবে 3xy মাইনাস 21z স্কোয়ার। তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে পেরে যাও তাহলে পরবর্তী অংশগুলো বোঝা তোমাদের জন্য একদম ডাল ভাত হয়ে যাবে। ঠিক আছে, কারণ একবার তুমি যে অন্তরীকরণটা যদি বুঝে যাও তাহলে আসলে আমাদের গ্রেডিয়েন্ট বলো বা আমাদের কার্ল বলো ডাইভারজেন্স বলো সব কিছুই বোঝা তোমার জন্য অনেক অনেক ইজিয়ার হয়ে যাবে। তো আমি এখন এটি একটু ছোটো করে দিচ্ছি তোমাদের সবার জন্য, তোমরা একটু দেখে নাও এবং আমাকে বলো এই জিনিসটা সবার মাথায় ভালো করে ঢুকেছে কিনা। ঠিক আছে, এটা একটু আমাকে বলো সবাই। আচ্ছা জান্নাত কারা জানে হাউন আঙ্কেল বলছো, ঠিক আছে। আচ্ছা এটা কি ভেক্টরের 6 ক্লাস? হ্যাঁ ভাই, এটা ভেক্টরের 6 ক্লাস, অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে। আর হচ্ছে যারা রেগুলার ক্লাস করো তারা হচ্ছে একটু
খবর রাখো, তাহলেই হচ্ছে আসলে ক্লাসগুলো পেয়ে যাবে, একজন একজনকে তখন মেনশন দেওয়া লাগবে না। আর ভাইয়া মাঝে কিছুদিন ক্লাস অফ গিয়েছে, এই সময়টাতে কিন্তু বন্যা পরিস্থিতি ছিল, যার কারণে হচ্ছে আসলে ক্লাস নেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না। কারণ হচ্ছে তোমাদের মধ্যে অনেকেরই হয়তো বা বাসায় পানি ঢুকে গেছে, বা মানে দেশে একটা বিপর্যয় যখন থাকে তখন আসলে ক্লাস নেওয়াটা বিলাসিতার পর্যায়ে পড়ে যায়, তো চাইলেও আসলে তখন ক্লাস নেওয়ার মতো মুড থাকে না বা মন মানসিকতা থাকে না। যাই হোক, বাংলাদেশের সব মানুষ একসাথে মিলে কাজ করতেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্লেজিং আমাদের জন্য। তোমরাও নিজেদের পক্ষ থেকে যতটুকু পারো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবা, যতটুকুই পারো। বা বিভিন্ন ফাউন্ডেশন যারা ভালো ভালো কাজ করছে তাদেরকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবা, দেশ নির্মাণে অবশ্যই সবাই অবদান রাখার চেষ্টা করবা। ঠিক আছে, তো সবাই ক্লিয়ারলি কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, জানালে আমি পরের টপিকে চলে যাচ্ছি, জানানোর পর আমি পরের টপিকে চলে যাচ্ছি। এখন লেখার দরকার নেই, কারণ পিডিএফটা আমি তোমাদেরকে পরে দিয়ে দিব। হ্যাঁ, কেউ যদি মনে করো যে এখনও লেখা শুরু করো নাই, তাহলে স্কিপ করতে পারো, কারণ পিডিএফটা আমি কিন্তু তোমাদেরকে ক্লাস শেষে ক্যাপশনে দিয়ে দিই। ঠিক আছে, ক্লাস শেষে কিন্তু আমাদের যে লাইভ ক্লাস সেটার ক্যাপশনে ডেসক্রিপশন লিঙ্কে অথবা ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবা। ওকে, ঠিক আছে। জান্নাত বলছো ক্লিয়ার, ঠিক আছে। রোজা বলছো বুঝছি, ওকে ফাইন। তাহলে আমরা আমাদের পরের টপিকে চলে যাচ্ছি। ওকে, আর তোমরা ক্লাস থেকে যদি চলে যাও, যখন দেখবো যে না আমার স্টুডেন্টরা ক্লাস থেকে চলে যাচ্ছে, তোমরা ঘুম পেয়ে গেছে তোমাদের, তখন কিন্তু আলটিমেটলি আমিও ক্লাস বন্ধ করে দিই। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে যারা ক্লাস করো চেষ্টা করবা একটু লম্বা সময় আমাকে দেওয়ার জন্য, তাহলে আসলে আমরা খুব তাড়াতাড়ি সিলেবাসটা হচ্ছে কভার করার দিকে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা দেখি আমাদের ন্যাবলা অপারেশনস। ন্যাবলা কী কী ক্ষেত্রের উপর অপারেশন করে? ন্যাবলা ভেক্টর পড়ে ফেললাম আমরা অলরেডি। ন্যাবলা ভেক্টর কি? ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এখন ন্যাবলা দুইটা জিনিসের উপর অপারেশন করে, তিন ধরনের অপারেশন করে। এই তিনটা অপারেশন সে একবার স্কেলার ফিল্ডের উপর করে, ভেক্টর ফিল্ডের উপর করে, মানে স্কেলার রাশি আর ভেক্টর রাশির উপর ন্যাবলা অপারেশন করতে পারে। তো সেখান থেকে আমরা আসলে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এবং কার্লের ধারণাটা পাই। ঠিক আছে, তো লেখ ন্যাবলা হ্যাঁ, ন্যাবলা দুই ধরনের ক্ষেত্রের উপর অপারেশন সম্পাদন করতে পারে। দুই ধরনের ক্ষেত্রের উপর, মানে স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্রের উপর অপারেশন সম্পাদন করতে পারে। স্কেলার ফিল্ড এবং ভেক্টর ফিল্ড অপারেশন সম্পাদন করতে পারে। ঠিক আছে, আচ্ছা তো এক কি স্কেলার ফিল্ড, স্কেলার ক্ষেত্র বা স্কেলার ফিল্ড বলি আমরা এটাকে। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। একটু দুই লাইন গ্যাপ রাখো, কারণ কিছু লিখবো আমি এখানে। ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর ফিল্ড। তো স্কেলার ফিল্ড বা স্কেলার ক্ষেত্র কাকে বলে? স্কেলার কাকে বলে? যাদের শুধু মান আছে, দিক নাই। ঠিক আছে, যে সকল ক্ষেত্রে শুধু মান আছে, যে সকল ক্ষেত্রে শুধু মান আছে, অর্থাৎ মানে দিক নাই, মানে কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নাই। কারণ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলোকে আমরা কি বলতাম? একক ভেক্টর বলতাম। তাহলে স্কেলার ক্ষেত্রে কি কোনো একক ভেক্টর থাকবে? থাকবে না। আমরা ডট গুণন পড়েছি না, আর ক্রস গুণন পড়েছি না। ডট গুণনে ইটা ক্যাপ ছিল না, ক্রস গুণনে ইটা ক্যাপ দিতে হতো। ইটা ক্যাপটাই কি? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। অর্থাৎ স্কেলার ফিল্ড কারা? আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ বর্জিত। মানে আমাকে একটা উদ্দীপক দিয়ে দিবে, একটা ইকুয়েশন দিয়ে দিবে, ইকুয়েশনে তুমি যদি দেখো যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দেওয়া নাই, মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের কোনো দেখা পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কোথায় খুঁজে পাচ্ছ না উদ্দীপকে, তাহলে বুঝবে এটা একটা স্কেলার ক্ষেত্র। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ বর্জিত ক্ষেত্র। যেমন উদ্দীপকটা থাকবে এরকম, যেমন উদ্দীপকটা থাকতে পারে এরকম। একটু আগে যেটা লিখছিলাম সেটা একটা স্কেলার ক্ষেত্র ছিল, 2x² প্লাস 3xyz মাইনাস 7z কিউব। দেখো
ম্যাগনিফাইং গ্লাস লাগিয়েও তুমি এখানে কি পাচ্ছ না, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের কোনো দেখা পাচ্ছ না। তাহলে এটা কিন্তু একটা স্কেলার ক্ষেত্র। আর ভেক্টর ক্ষেত্র কি বুঝতে পারছো, যে সকল ক্ষেত্রে মানের সাথে সাথে দিকও আছে। তাহলে লিখে পেলাম যে সকল ক্ষেত্রে মান ও দিক উভয়ই আছে, যে সকল ক্ষেত্রের মান ও দিক উভয়ই আছে। অর্থাৎ দিক থাকার মানে কি, আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ যুক্ত, আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ যুক্ত ক্ষেত্র, এদেরকে আমরা বলবো ভেক্টর ক্ষেত্র। ঠিক আছে, যেমন উপরের উদাহরণটার সাথে আমরা যদি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ অ্যাড করে দিই তাহলেই সেটা একটা ভেক্টর ক্ষেত্র হয়ে যাবে। 2x² y, এটা মনে করো আই ক্যাপ বরাবর, প্লাস 3xyz জে ক্যাপ মাইনাস 7z³ কে ক্যাপ, এটাই আমাদের একটা ভেক্টর ক্ষেত্র। তো এই দুই ধরনের ক্ষেত্রের উপর ন্যাবলা টোটাল 3 ধরনের অপারেশন করতে পারে, 3 ধরনের অপারেশন করতে পারে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ভ। তাহলে এখন আমরা ওটা লিখব। আমরা এখন লিখি তাহলে ন্যাবলা ক্ষেত্রগুলোর উপর 3 ধরনের অপারেশন করতে পারে। তো এটা আমি একটু অন্য কালি দিয়ে লিখি। ন্যাবলা এই 2 ধরনের ক্ষেত্রের উপর, মানে স্কেলার ফিল্ড এবং ভেক্টর ফিল্ড, 2 ধরনের ক্ষেত্রের উপর 3 ধরনের অপারেশন করতে পারে। অপারেশন করতে পারে। ঠিক আছে, তো এই 3 ধরনের অপারেশনটা আমরা কিভাবে দেখব। এখানে আঁকলাম ন্যাবলা ভেক্টর, ওর 3টা হাত বের করে দিই, 1টা 2টা এবং 3টা। তো মনে রাখবা ন্যাবলা ভেক্টর যখন স্কেলার ক্ষেত্রের উপর যখন অপারেশন করে, স্কেলার ফিল্ড, তখনই গ্রেডিয়েন্ট পাওয়া যায়। মানে উদ্দীপকে যদি দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নাই, তাহলেই বুঝবা তোমাকে গ্রেডিয়েন্ট বের করতে বলছে। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বর্জিত কোনো সমীকরণ যদি দেখো, তাহলেই বুঝবা তোমাকে গ্রেডিয়েন্ট বের করতে বলছে। তাহলে ন্যাবলা ভেক্টর গ্রেডিয়েন্ট অপারেশন করতে পারে। গ্রেডিয়েন্টটা কিভাবে হয়, গ্রেডিয়েন্ট হচ্ছে স্কেলার ফিল্ড, গ্রেডিয়েন্ট হচ্ছে ন্যাবলা ভেক্টর। এই যে ন্যাবলা ভেক্টর, এটা মনে করো একটা ফাংশনের উপর অপারেশন করে। ফাংশনটা বললাম আমি এফ, ফাংশনের নাম দিলাম এফ, এটার উপর কোনো ভেক্টর চিহ্ন দেই নাই। তার মানে কি, এফটা হচ্ছে একটা স্কেলার রাশি। তার মানে ব্যাপারটা কীরকম হলো বলো তো, ব্যাপারটা তার মানে এরকম হলো, ন্যাবলা ভেক্টর সে হচ্ছে একটা ভেক্টর রাশি এবং এটার সাথে আমি কি করছি, একটা স্কেলার রাশি গুণ করছি। এবং ভেক্টর রাশি স্কেলার রাশি গুণফল কিন্তু ডট গুণ বা ক্রস গুণ না। ডট গুণ ক্রস গুণ কীভাবে হয়, 2টা ভেক্টরের মধ্যে হয়। তাহলে মনে রাখবে একটা ভেক্টর রাশিকে যখন আমরা একটা স্কেলার রাশি দিয়ে যখন গুণ করি, তখন আসলে আমরা একটা স্কেলার রাশি পাই, আমরা এখান থেকে একটা স্কেলার পাবো। তাহলে গ্রেডিয়েন্ট যখন আমরা করবো, স্কেলার রাশি না, ভুল বললাম, ভেক্টর রাশি পাই। তাহলে আমরা যখন গ্রেডিয়েন্টের যখন আনসার পাবো, তখন আমরা খেয়াল করে দেখবো যে গ্রেডিয়েন্টের আনসারটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যুক্ত হবে। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যুক্ত হবে, কারণ গ্রেডিয়েন্ট কি করে, গ্রেডিয়েন্ট একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে। কেন, কারণ তুমি একটা স্কেলার রাশি এফ, ওটাকে তুমি ন্যাবলা ভেক্টর দিয়ে গুণ করতেছো। তাহলে একটা স্কেলার রাশিকে তুমি যদি একটা ভেক্টর রাশি দিয়ে যদি গুণ করো, তাহলে সবসময় আমরা একটা ভেক্টর রাশি পাব। ঠিক আছে, আশা করি জিনিসটা হচ্ছে বুঝতে পেরেছো। তো তারপরে তারা আরেকটা কি করে, ডাইভারজেন্স। তারপরে তারা কি করে, ন্যাবলা ভেক্টর ডাইভারজেন্স করে। ডাইভারজেন্স কি, ডাইভারজেন্স এভাবে মনে রাখবা, ডিতে ডট, ডিতে ডাইভারজেন্স। তার মানে ডাইভারজেন্স কি, ডট গুণ। ডাইভারজেন্স কি, ডাইভারজেন্স হচ্ছে ন্যাবলা ভেক্টরের সাথে যে ফাংশনটা থাকবে সেটা ভেক্টর রূপে দেওয়া থাকবে উদ্দীপকে, মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যুক্ত থাকবে। তাহলে সেই ক্ষেত্রে সেটা আমাদের কি হবে, তাদের মধ্যে একটা ডট গুণন হবে। অর্থাৎ একটা ভেক্টর ন্যাবলা ভেক্টর এবং আরেকটা ভেক্টর কি, এফ ভেক্টর, বা যেটা তোমার সমীকরণে দেওয়া থাকুক, এটা কিউ আকারে থাকতে পারে, টি থাকতে পারে, পি থাকতে পারে, ভি ভেক্টর থাকতে পারে। মানে ওই ভেক্টরটা দুইটার মধ্যে যদি ডট গুণন করো, ডিতে ডট ডিতে ডাইভারজেন্স, এইভাবে মনে রাখবা, ডিতে ডট ডিতে ডাইভারজেন্স।
এবং ডট গুণ করলে আমরা কি পাই? স্কেলার রাশি পাই। এটা তোমরা অলরেডি যারা আগের 5টা ক্লাস করেছো এটা একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার কথা, যে ডট গুণ করলে ডাইভারজেন্স পাওয়া যায়, ডট গুণ করলে স্কেলার রাশি পাওয়া যায়, ডট গুণ করলে স্কেলার রাশি পাওয়া যায়। আরেকটা কাজ কি করে? কার্ল। কার্ল কীভাবে মনে রাখবা? মনে রাখবা সিতে কার্ল, সিতে ক্রস। তাহলে দুটি ভেক্টরের মধ্যে যদি ক্রস গুণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কার্ল পাওয়া যায়। এবং ব্যাপারটা কীরকম দাঁড়ালো? নেবলা ভেক্টর, এটা একটা ভেক্টর রাশি, এবং আমাদের যে এফ ভেক্টর সেটাও হচ্ছে একটা ভেক্টর রাশি, এবং এই দুইটা ভেক্টর রাশির মধ্যে যদি আমরা ক্রস গুণ করি তাহলে কিন্তু আমরা একটা ভেক্টর রাশি পাবো। এবং ক্রস গুণ কীভাবে করতে হয়? ভাই ক্রস গুণ করতে হয় নির্ণায়কের মাধ্যমে, ম্যাট্রিক্স করতে হয়। এটা কিন্তু আমরা অলরেডি পড়েছি, ক্রস গুণন করলে ম্যাট্রিক্স করতে হয়, এবং ক্রস গুণনের ফলে কিন্তু আমরা একটা ভেক্টর রাশি পাই। তাহলে আমাদের নেবলা ভেক্টর এই 3 ধরনের অপারেশন করতে পারে কোনো একটা ফাংশনের উপর। ফাংশনটা যদি স্কেলার ফাংশন হয়, মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বর্জিত হয়, তাহলে সেখান থেকে আমরা গ্রেডিয়েন্ট পাবো, মানে একটা ভেক্টর রাশি পাবো। যদি ফাংশনটা যদি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যুক্ত হয়, কারণ নেবলা ভেক্টর অলওয়েজ ভেক্টর রাশি, নেবলা ভেক্টর তো ভেক্টরই, তাহলে ফাংশনটা যদি এফ ভেক্টর হয়, মানে ফাংশনটা যদি ভেক্টর রাশি হয় এবং তাদের মধ্যে যদি ডট গুণন করা হয় তাহলে আমরা ডাইভারজেন্স পাবো। আর দুইটা ভেক্টরের মধ্যে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি বা ক্রস গুণন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কার্ল পাবো। তো এই জিনিসটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে জানাও। আমি অনেক স্লোলি পড়াচ্ছি কারণ আমি জানি এই জিনিসগুলো অনেকেই ক্লিয়ার না, বা ক্লিয়ার হলেও গত বছর পড়েছো ভুলে গেছো, এই কারণে আমি অনেক স্লো পড়ানোর চেষ্টা করছি। আমাকে বলো এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা জান্নাত বলছো ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। তাহলে বাকিরাও আশা করছি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো এতটুকু পর্যন্ত। যদি এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আমরা এখন আমাদের পরের টপিক গ্রেডিয়েন্টে চলে যাই। দেখো আস্তে আস্তে দেখো ভাইয়া কিন্তু ধাপে ধাপে যাচ্ছি। প্রথমে তোমাদেরকে ভেক্টর ক্যালকুলাস পড়ালাম, ভেক্টর ক্যালকুলাসের মধ্যে থেকে তোমাদেরকে নেবলা ভেক্টরের ধারণা দিলাম, তারপর নেবলা ভেক্টর 3 ধরনের অপারেশন করতে পারে এটা পড়াইলাম। এখন আমরা কি করছি? ওই 3 ধরনের অপারেশন সম্পর্কে ডিটেলস পড়ব এবং প্রত্যেকটার একটা দুইটা করে ম্যাথ করব, তাহলে তোমাদের কাছে কনসেপ্টটা একদম একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আসো গ্রেডিয়েন্টের ব্যাপারটা একটু বুঝি। গ্রেডিয়েন্টের ব্যাপারটা আসলে কি? গ্রেডিয়েন্টের ব্যাপারটা আমরা হচ্ছে সরাসরি একটা ম্যাথ দিয়ে বুঝে ফেলি, তাহলে আমাদের জন্য আসলে সবচেয়ে বেটার হবে, সবচেয়ে বেটার অপশন হবে। গ্রেডিয়েন্টের একটা কথা বুঝো, গ্রেডিয়েন্ট আসলে আমরা কিভাবে বুঝবো? আমাদেরকে যদি বলে সর্বোচ্চ বৃদ্ধির হার যদি বের করতে বলে, কি বললাম? সর্বোচ্চ বৃদ্ধির হার নির্ণয় করতে বললে আমরা গ্রেডিয়েন্ট বের করি। তাহলে এখানে একটু লিখে রাখি আমি, সর্বোচ্চ বৃদ্ধির হার, সর্বোচ্চ বৃদ্ধির হার, এই কথাটা আমরা যখন দেখব তখন আমরা বুঝে যাব এটা গ্রেডিয়েন্ট। এবং আরেকটা কথা কি মনে রাখবো? মনে রাখবো যে আমাদের প্রশ্নে এটা এখানে লিখি, নিচে লিখি, আমরা এটা লিখি গ্রেডিয়েন্ট কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো গ্রেডিয়েন্টের মান বের করতে বলছে, কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো। বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে, 1 নাম্বার উপায় হচ্ছে সর্বোচ্চ বৃদ্ধির হার, এই কথাটা বলতে পারে, সর্বোচ্চ বৃদ্ধির হার, বৃদ্ধির হার এটা বলতে পারে। তারপর 2 নাম্বার কথা হতে পারে এরকম যে আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে, ফাংশনটি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বর্জিত হবে, আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ বর্জিত হবে, মানে স্কেলার ফাংশন হবে, বর্জিত হবে। তাহলে এইটা দেখলে আমরা বুঝে যাব যে আমাদেরকে আসলে গ্রেডিয়েন্ট বের করতে বলছে। ঠিক আছে, তাহলে গ্রেডিয়েন্টের জন্য আমরা কি করব? আমরা সবসময় চেষ্টা করব সর্বোচ্চ বৃদ্ধির হার যেটা সেটা বের করব। গ্রেডিয়েন্টের জন্য আমরা সর্বোচ্চ বৃদ্ধির হার আমাদেরকে বের করতে বলবে। তো এটা আমরা সরাসরি একটা ম্যাথের মাধ্যমে আমরা গ্রেডিয়েন্টটা বোঝার চেষ্টা করছি। চলো একটা ম্যাথ আমরা করে ফেলি। দেখো এই যে দেখো বলছে, দেখো ফাই ইকুয়াল টু, এটা হচ্ছে ফাই ইকুয়াল টু 2z মাইনাস এক্স কিউব ওয়াই। ফাংশনটি বৃদ্ধির হার সর্বোচ্চ কত? দেখো সর্বোচ্চ বলছে, এবং ফাংশন যেটা দিছে 2z মাইনাস এক্স কিউব ওয়াই, এখানে কিন্তু কোনো আই ক্যাপ জে ক্যাপ নাই, তার মানে এটা একটা স্কেলার ফাংশন, অর্থাৎ এখানে আমাদেরকে গ্রেডিয়েন্ট বের করতে হবে। ওই যে দেখো দুইটা কনসেপ্ট এখানে চলে আসছে, হার সর্বোচ্চ কত এবং যে ফাংশনটা দিয়েছে সেটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বর্জিত, তার মানে আমাকে গ্রেডিয়েন্ট বের করতে বলছে। এবং সবসময় মনে রাখবা গ্রেডিয়েন্ট যখন বের করতে বলবে অবশ্যই আমাদেরকে একটা স্থানাঙ্কের মান দেওয়া থাকবে,
স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকবে, 1, 1, -1 দেওয়া আছে এখানে। এখানে প্রথম যে মানটা 1 সেটা হচ্ছে x এর মান, দ্বিতীয় যে মানটা 1 সেটা হচ্ছে y এর মান, আর তৃতীয় যে মানটা -1 সেটা হচ্ছে z এর মান। তাহলে আমাকে সবসময় গ্রেডিয়েন্ট বের করতে বললে আমরা এই তিনটা জিনিস ফোকাস করব। 1 নাম্বার কথা, বৃদ্ধির হার সর্বোচ্চ কত, এই কথাটা বলা থাকবে। 2 নাম্বার কথা, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ বর্জিত একটা ফাংশন দেওয়া থাকবে। 3 নাম্বার কথা, একটা স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকবে। তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আমরা এটা কিভাবে অঙ্কটা করতে পারি সেটা চলো দেখি। গ্রেডিয়েন্টের অঙ্ক কিভাবে করতে হয়, আমি 2-3টা অঙ্ক করাবো, প্রত্যেকটা টপিকের প্যারা নাই। টার্গেট নিয়ে রেখেছি ইনশাল্লাহ 11টা পর্যন্ত আছি, তোমাদের উপর ডিপেন্ড করছে। এবং তোমরা যদি চলে যাও একা একা কি ভোগ করা যাবে, সেক্ষেত্রে আমিও ঘুমাই যাব, ঠিক আছে? কারণ সারাদিন অনেক পরিশ্রম করতে হয়। যারা যারা আমাকে অফলাইনে অফিসিয়ালি চেনো তারা জানো যে ভাইয়া সারাদিন কতটা ব্যস্ত থাকি, ঠিক আছে? যেমন এই যে রোজা বলো বা মার্জিয়া বলো, তোমরা যারা আছো তারা সবাই আমার সাথে অফলাইনে কানেক্টেড থাকো, সেক্ষেত্রে তোমরা জানো যে আসলে আমাকে আসলে কতটুকু ফ্রি টাইম আসলে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি আশা করব যে তোমরা ধৈর্যের সাথে ক্লাস করবা, যাতে করে হচ্ছে আমি পড়িয়ে যাতে করে বিরক্ত না হয় যে হচ্ছে না কেউ তো ক্লাস করছে না, সেই ক্ষেত্রে কিন্তু ক্লাসের মুডটা চলে যায়। ওকে, আচ্ছা এখন দেখো, তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা গ্রেডিয়েন্ট বের করবো। তো গ্রেডিয়েন্টকে আমরা সংক্ষেপে কি লিখবো, গ্রেড, GRAD, গ্রেডিয়েন্ট। কার গ্রেডিয়েন্ট বের করবো, ফাই এর গ্রেডিয়েন্ট বের করবো। তাহলে গ্রেড ফাই ইকুয়াল টু আমরা কি লিখবো, গ্রেডিয়েন্ট মানে কি, ন্যাবলা ভেক্টরের সাথে কোনো একটা স্কেলার রাশির গুণফল। তাহলে ন্যাবলা ভেক্টর লিখবো এবং স্কেলার রাশি এখানে কি ফাই লিখবো। তাহলে ন্যাবলা ভেক্টরের সাথে ফাই এর যে গুণফল, দেখো ফাই এর মাথার উপর কিন্তু কোনো তীর চিহ্ন দেই নেই, তাহলে এটার মাধ্যমে আমরা গ্রেডিয়েন্ট বের করছি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এখন এই ন্যাবলা ভেক্টর মানে কি, ন্যাবলা ভেক্টর মানে মুখস্থ আছে আমাদের, ডেল ডেল এক্স আই ক্যাপ, মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আই ক্যাপ, প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ, প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের ন্যাবলা ভেক্টর, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। আর ফাই কি, ফাই হচ্ছে 2z - x³ y। ওকে, এতটুকু লিখলাম। পরের লাইনে তোমার কাজ কি, পরের লাইনে তোমার কাজ হচ্ছে এই যে 2z - x³ y লিখেছ, এটাকে একবার এই যে এই ব্র্যাকেটের ভেতরে ঢুকাবা, পরের বার আবার এই ব্র্যাকেটের ভেতরে নিবা, পরের বার আবার এই ব্র্যাকেটের ভেতরে নিবা। তাহলে বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে বলো, বিষয়টা তাহলে আমাদের দাঁড়াচ্ছে এরকম, ডেল ডেল এক্স, এই যে ব্র্যাকেট ছিল এই ব্র্যাকেটের ভেতরে লিখবো 2z - x³ y আই ক্যাপ, প্লাস ডেল ডেল ওয়াই, আবার লিখবো ফাংশনটা 2z - x³ y 2z - x³ y জে ক্যাপ, প্লাস আবার লিখবো ফাংশনটা ডেল ডেল জেড 2z - x³ y কে ক্যাপ। ঠিক আছে, এতটুকু যাওয়ার পর এখন কাজ কি ভাই, এখন কাজ হচ্ছে ওই যে অপারেশন করা, ডিফারেন্সিয়েশন করব, যেটা আমি একটু আগে তোমাদের বক্স আকারে শিখালাম। খেয়াল করো, প্রথমে এই জায়গাটা ডিফারেন্সিয়েশন করো, এই জায়গাটা ডিফারেন্সিয়েশন করো। ডিফারেন্সিয়েশন করলে কি আসে দেখো তো, ডিফারেন্সিয়েশন করলে দেখো কি আসে, ডেল ডেল এক্স মানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। প্রথমটাতে দেখো 2z, কোনো এক্স আছে ভাই, এক্স নাই, এক্স না থাকলে কি 0, তাহলে এটার বদলে আমাদের কি আসবে, এটার বদলে আমাদের আসবে 0 মাইনাস, তারপর এটাতে দেখো তো, তারপর দেখো এই যে x³ y, এক্স আছে, তাহলে ওয়াইকে বাইরে নিয়ে আসবো, আর x³ আমরা যদি ডিফারেন্সিয়েশন করি কত আসে 3x², তাহলে 3x² y আই ক্যাপ। আশা করি সবাই ধরতে পেরেছি বিষয়টা, মানে পাওয়ারটা সহগ হয়ে যায় এবং পাওয়ার 1 কমে যায়, তাহলে 3 সহগ হয়ে গেছে, 3 x এর আগে চলে আসছে এবং x এর পাওয়ার 3 এর থেকে 1 কমে 2 হয়ে গেছে, আর y সাথে বসে গেছে, ঠিক আছে? এই অংশের কাজ শেষ। তারপর প্লাস এইটা, এই অংশের কাজ করব। প্রথমে দেখো 2z, y নাই, তাহলে y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 0, মাইনাস y আছে একটাই y, তাহলে কি 1, 1 কে x³ দিয়ে গুণ করলে x³ জে ক্যাপ, প্লাস ডেল ডেল জেড। এখন এই অংশটা করব, দেখো প্রথমেই 2z আছে, তাহলে 2z, তাহলে z কে ডিফারেন্সিয়েশন করলে z দিয়ে 1, তার মানে 2, এখানে আমাদের থাকতেছে 2, আর পরের অংশে দেখো z নাই, তার মানে 0, তাহলে 2 - 0 = 2, তার মানে 2k ক্যাপ। এখানে আমাদের কোনো xyz অবশিষ্ট থাকছে না। তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি,
3x² i ক্যাপ, তারপর প্লাসে মাইনাসে মাইনাস x³ j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম দেখো গ্রেডিয়েন্ট যখন আমরা বের করি তখন এই যে দেখো এইখানে খেয়াল করো, গ্রেডিয়েন্ট যখন বের করি তখন আমরা একটা ভেক্টর রাশি পাই, এই যে ভেক্টর রাশি পাই, মানে কি i ক্যাপ j ক্যাপ k ক্যাপ যুক্ত। দেখো তো আমরা এক্স্যাক্টলি একটা ভেক্টর রাশি পেলাম, এই যে -3x² i ক্যাপ, এই যে একটা ভেক্টর রাশি পেলাম i ক্যাপ j ক্যাপ k ক্যাপ যুক্ত। তার মানে আমরা আমাদের কথা লিখেছি ভেক্টর রাশি, আমরা গ্রেডিয়েন্ট করলে আমরা একটা ভেক্টর রাশি পাই, আমরা একটা ভেক্টর রাশি পেলাম। এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে 1, 1, -1 বিন্দুতে এর সাপেক্ষে নির্ণয় করতে বলছে। তার মানে x এর মান 1, y এর মান 1 আর z এর মান -1 বসাইতে বলছে। তাহলে এখন আমরা কি করব? এরপরে লাইনে আমাদের কাজ হচ্ছে 1, আমরা এইভাবে লিখব। এখন মানে একবার এইরকম আকারে বেরিয়ে আসার পর তারপর আমরা সেটাকে স্থানাঙ্কের মাধ্যমে বের করব। 1, 1, -1 বিন্দুতে আমরা আবার গ্রেডিয়েন্টটা বের করব। গ্রেডিয়েন্ট 5 ইকুয়াল টু কত আসবে? -3x², x এর মান কত? 1, তাহলে -3 ইন্টু 1 ইন্টু আচ্ছা 1² x² ইন্টু y এর মান কত? 1, তাহলে এত i ক্যাপ, তারপর আবার -x³ j ক্যাপ, x মানে কি 1³ তাহলে 1³ j ক্যাপ, একটু ডিটেলসে লিখতেছি যেহেতু প্রথম অঙ্ক করতেছি তোমাদের সাথে এটা নিয়ে, প্লাস 2k ক্যাপ। তাহলে এটা কত আসতেছে দেখো, প্রথমটা 1 দিয়ে গুণ করলে সব 1, তাহলে -3i ক্যাপ -1 j ক্যাপ, তার মানে কি j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, তাহলে 1, 1, -1 বিন্দুতে আমাদের গ্রেডিয়েন্টটা কত আসবে? -3i ক্যাপ j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তারপর আমাদেরকে বলছে বৃদ্ধির হার সর্বোচ্চ কত? সর্বোচ্চ মানে কি জানো? সর্বোচ্চ মানে হচ্ছে এটার মডুলাস করতে হবে, মানে মানটা বের করতে হবে। এখন যেটা পেয়েছি সেটা কি? সেটা হচ্ছে দিক সহ। তাহলে আমরা জানি কোন একটা ভেক্টর রাশি যদি মান বের করতে হয় তাহলে কি করতে হয়? সেটাকে মডুলাস করে দিতে হয়। তাহলে আমরা লিখব সুতরাং মডুলাস গ্রেড 5 ইকুয়াল টু, মডুলাস করলে কি আসে? মডুলাস করলে আমাদের সবগুলোর সহগ স্কোয়ার হয়ে যায়, তাহলে -3², তারপর j ক্যাপের সহগ কত? -1, তাহলে প্লাস -1², k ক্যাপের সহগ কত? 2, প্লাস 2² ইকুয়াল টু কত আসবে? √14। তো আমাদের হয়ে গেল আনসার। এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট বের করার প্রসেস। গ্রেডিয়েন্টের যত অঙ্ক আসবে সব অঙ্ক আমরা এই প্রসেসে করব। গ্রেডিয়েন্টের যত অঙ্ক আমরা পাবো সব অঙ্ক আমরা কি করব? এই প্রসেসে করব। তো এই প্রসেসটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু ঝটপট একটু জানিয়ে ফেলো, কারণ হচ্ছে আমরা এরপরেই কিন্তু আমাদের ডাইভারজেন্সে চলে যাব। ঠিক আছে, এরপরেই কিন্তু আমরা ডাইভারজেন্সে চলে যাব। তো এই জিনিসটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এখন কিন্তু খুব দ্রুত আমরা চলে যাব, এখন কিন্তু আমরা খুব দ্রুত সামনের দিকে যাব, কারণ এখন হচ্ছে আমাদের হচ্ছে মোটামুটি খুব ক্লিয়ার হয়ে গেছে আমাদের কনসেপ্টগুলো আমি আশা করি। তো এখন কিন্তু আমরা খুব দ্রুত যাব। ওকে, তো এটা ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে, জান্নাত বলছো ক্লিয়ার, ঠিক আছে। বাকিরা ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত একটু জানাও। আচ্ছা, এখন আমরা তাহলে আমাদের ডাইভারজেন্স দেখি। ডাইভারজেন্সের বিষয়টা একটু আমরা দেখি, চলো। ডাইভারজেন্সের বিষয়টা আসলে কি? ডাইভারজেন্স আসলে আমাদের কনসেপ্টের মধ্যে আরও কিছু জিনিস আছে, হ্যাঁ, ওটা একটু খেয়াল করি। হ্যাঁ, ডাইভারজেন্সের ব্যাপারটা একটু বোঝো। ডাইভারজেন্স মানে কি জানো? ডাইভারজেন্সের বাংলা হচ্ছে ছড়িয়ে পড়া। কতটুকু ছড়িয়ে পড়বে সেটা বোঝায়। তাহলে একটু লিখি, কোনো ভেক্টর ক্ষেত্রে কোনো একটা বিন্দু কতটুকু ডাইভার্স করছে। ডাইভার্স মানে কি? ছড়িয়ে পড়াও হতে পারে বা সংকুচিত হওয়াও হতে পারে। ডাইভার্স করছে। তো ডাইভার্সকে আমরা এভাবে বলতে পারি, আমরা 9, 10-এ আলোর প্রতিফলনে অভিসারী আর অপসারী পড়ছিলাম, তাই না? অভিসৃত এবং অপসৃত পড়ছিলাম, তাই না? তাহলে ডাইভারজেন্স মানে হচ্ছে অভিসৃত বা অপসৃত হওয়া বা অপসৃত। অভিসৃত হওয়া মানে কি? কোন একটা পয়েন্টে গিয়ে মিলিত হওয়া। আর অপসৃত মানে কি? ছড়িয়ে পড়া। উত্তল দর্পণ অবতল দর্পণে আমরা এই কনসেপ্টগুলো পড়েছিলাম।
তাহলে অপসৃত হচ্ছে তার পরিমাপ করাকে আমরা বলি ডাইভারজেন্স। আমরা ডাইভারজেন্সের সাহায্যে আসলে কি বের করি? আমরা বের করি যে কোনো একটা ভেক্টর ক্ষেত্র কোনো একটা বিন্দু কতটুকু ছড়িয়ে পড়ছে বা কতটুকু সংকুচিত হচ্ছে। কনসেপ্ট হচ্ছে এরকম। তো এটা একটু আমরা একটা বুঝি আমরা এই বিষয়টা এইভাবে। আমরা মনে করলাম যে এটা আমরা একটা পানির পাইপ দিয়ে জিনিসটি একটু চিন্তা করি। হ্যাঁ, মনে করো এটা পানির আউটলেট, মানে এই পাইপ দিয়ে পানি ভেতরে প্রবেশ করে, ঠিক আছে? এবং এটা হচ্ছে পানির পাইপ, বড় পাইপ এবং এটা হচ্ছে পানির আউটলেট। ওইদিকে ইনলেট, মানে ওই দিক দিয়ে প্রবেশ করবে, এটা হচ্ছে আউটলেট, এদিক দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, এখন মনে করো পানি প্রবেশ করার পর মনে করো পানি এইভাবে গেল, পানি মনে করো প্রবেশ করলো, পানি এইভাবে প্রবেশ করলো, এই রাস্তা দিয়ে প্রবেশ করার পর পানি একটা বড় জায়গায় পেয়েছে, তাই না? বড় জায়গা পেলে স্বাভাবিক পানি কি করবে? ছড়িয়ে যাওয়ার চেষ্টা করবে সব দিকে। পানি এরকম সব দিকে ছড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেখাবে, কারণ সে একটা মুক্ত বড় জায়গা পেয়েছে, সে ছড়িয়ে যাওয়ার পর সে কিছু দূর সমান্তরালে যাবে, সে এরকম সমান্তরালে যাবে, ছড়িয়ে পড়ার পর সে কিছু দূর সমান্তরালে যাবে। তারপর সে যখন আবার বের হওয়ার জন্য যাবে চেষ্টা করবে, তখন আবার সে কী করবে? আবার সে সংকুচিত হবে। সংকোচনের লাইনটা আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, তাহলে ভালো হবে। সে আবার মনে করো একটু সংকুচিত হবে, এই যে এদিক দিয়ে বেরোতে হবে তো নাকি, তাহলে এদিক দিয়ে মনে করো সে আবার সংকুচিত হলো, সংকুচিত হয়ে গেল, সংকুচিত হয়ে সে এই রাস্তা দিয়ে সে বেরিয়ে যাবে। এখন ব্যাপারটা বুঝো, এই যে সে ছড়িয়ে পড়লো, এই যে ছড়িয়ে পড়ার যে অংশটা, এই যে এই অংশটাকে আমরা কি বলি? অপসারিত হওয়া, একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে, এই অংশটাকে আমরা বলি ডাইভারজেন্ট। ছড়িয়ে পড়ছে সে, মানে ডাইভারজেন্ট, বা এটাকে আমরা বলি অপসৃত হওয়া, ঠিক আছে? আর এই যে সে সংকুচিত হয়ে যাচ্ছে, একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, এটাকে আমরা বলি কনভারজেন্ট বা অভিসৃত, মানে মিলিত হওয়া, অভিসৃত। আর মাঝখানে যে প্যারালাল অংশটা, এই যে প্যারালাল অংশগুলা, এই প্যারালাল অংশটাকে আমরা বলি, এটাকে আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, এই যে প্যারালাল যে অংশটা, এটাকে আমরা বলি সলিনয়েডাল। এই অংশটার নাম কি? সলিনয়েডাল, ঠিক আছে? সলিনয়েড বা প্যারালাল, সলিনয়েডাল, বা এটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হচ্ছে প্যারালাল, মানে সমান্তরালে যাচ্ছে, প্যারালাল। তো ডাইভারজেন্টটা আসলে আমরা কি বের করি? ডাইভারজেন্টটা আমরা বের করি আসলে আমাদের ভেক্টরটা, মানে আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকবে 1, 2, 3 এরকম স্থানাঙ্ক দেওয়া থাকবে না, ওই স্থানাঙ্কতে যখন পৌঁছাবে তখন ভেক্টরটা আসলে ছড়িয়ে পড়ছিল নাকি সলিনয়েডাল ছিল নাকি কনভারজেন্ট ছিল, মানে মিলিত হচ্ছিল, এই জিনিসটা আসলে আমাদেরকে বের করতে বলে। আমাদের প্রশ্ন আসে কি? আমাদের প্রশ্ন আসে যে ডাইভারজেন্ট বের করো, অথবা প্রশ্ন আসে যে একটা ডাইভারজেন্ট দিয়ে বলে যে এটা সলিনয়েডাল কিনা, এটা সলিনয়েডাল ছিল কিনা। তো এখন আমরা একটু বুঝি সলিনয়েডাল কখন হবে, বা আমাদের ডাইভারজেন্ট কখন হবে, বা কনভারজেন্ট কখন হবে, সেটা একটু বুঝি। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্ট, ছড়িয়ে পড়া। এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্টের কনসেপ্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্টের কনসেপ্ট। এটা কখন হবে? এটা হবে মানে ছড়িয়ে পড়বে কখন? যখন ডাইভারজেন্টকে আমরা ডাইভ দিয়ে প্রকাশ করব, DIV, ঠিক আছে? এবং ডাইভারজেন্ট কি? মনে করো আমি একটা ফাংশন নিলাম, কথা মনে করে নিলাম আমি F ভেক্টর, কারণ ডাইভারজেন্ট কী করতে হয়? দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণ করতে হয়। তাহলে ডাইভারজেন্ট, এবং এই যে ডাইভারজেন্ট নিলাম এবং ডট গুণ করলাম, ডাইভারজেন্ট অফ F ভেক্টর ইকুয়াল টু, আমরা আসলে কি লিখতে পারি? ডাইভারজেন্ট মানে কি? নেবলা ভেক্টর ডট F ভেক্টর। দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণফলকে আমরা কি বলি? ডাইভারজেন্ট বলি। তাহলে দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণফল করলে সেই মানটা যদি আমাদের 0 থেকে বড় আসে, মানে আমরা অঙ্ক করে আমরা আনসারটা যদি একটা পজিটিভ ভ্যালু পাই 0 থেকে বড়, তাহলে আমরা বলবো সেটা ছড়িয়ে পড়ছে, ডাইভারজেন্ট, ঠিক আছে? আবার কখন বলবো জিনিসটা মিলিত হচ্ছে? মনে করো এটা এই বিন্দুতে এসে মিলিত হলো, তারপরে এইটাও মনে করো এই বিন্দুতে এসে মিলিত হলো, এইটাও এই বিন্দুতে, মানে সবগুলো এসে কোনো একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এরকম সবগুলো এসে একটা বিন্দুতে
মিলিত হচ্ছে, মনে করো এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে, মানে মিলিত হচ্ছে। এটা কখন হবে? যখন ডাইভারজেন্ট এফ ভেক্টর, মানে যেটাকে আমরা বলছি ন্যাবলা ভেক্টর এবং এফ ভেক্টরের ডট গুণফল। ভেক্টরটা এফ ভেক্টর হতে পারে, ফাই ভেক্টর হতে পারে, ভেক্টর রাশি হবে। এদের ডট গুণফলটা যদি আমাদের 0 থেকে ছোট হয়, মানে নেগেটিভ আনসার যদি আসে, তাহলে আমি একটু ঠিক করে লিখি। 0 থেকে যদি ছোট হয় কি লিখব? ডাইভারজেন্ট এফ ভেক্টর, বা যেটাকে আমরা বলছি ন্যাবলা ভেক্টর ডট এফ ভেক্টর, দুটি ভেক্টরের ডট গুণফলের মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো কনভার্জেন্ট বা অবিস্তৃত হচ্ছে। প্রশ্ন সবসময় আসে সলিনয়েডাল। সলিনয়েডাল মানে কি? সলিনয়েডাল মানে হচ্ছে আমাদের এরকম একদম প্যারালাল, মানে ছড়িয়েও পড়ছে না, মিলিতও হচ্ছে না। তাহলে সলিনয়েডাল কখন হবে? যখন আমাদের এই ডাইভারজেন্টের মান যখন এক্স্যাক্টলি 0 হবে, অর্থাৎ ন্যাবলা ভেক্টর এবং এফ ভেক্টর বা যে কোনো ভেক্টর সেটার ডট গুণফল যখন আমাদের 0 আসবে, তখন আমরা সেটাকে বলবো সলিনয়েডাল। তো আশা করি এই কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছ। আমরা এখন এই কনসেপ্ট দিয়ে ম্যাথ করব, ম্যাথ করলেই দেখবে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের প্রশ্ন আসে যে সলিনয়েডাল কিনা ব্যাখ্যা করো, বা প্যারালাল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তখন আমরা ডাইভারজেন্ট করব, এবং ডাইভারজেন্ট করে মানটা যদি 0 আসে আমরা বলবো হ্যাঁ সলিনয়েডাল অথবা প্যারালাল। আর মানটা যদি 0 না আসে, প্লাস আসতে পারে, মাইনাসের আসতে পারে, বাট 0 আসে নাই, তাহলে আমরা বলবো না এটা সলিনয়েডাল না বা এটা প্যারালাল না। ঠিক আছে? তো আমি একটা ম্যাথ করি, তারপর আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো যে পুরো জিনিসটা তোমরা একসাথে বুঝতে পেরেছো কিনা। একটা ম্যাথ করে ফেলে এই ফাঁকে। তো দেখো, ডাইভারজেন্টের ম্যাথ গ্রেডিয়েন্টের মতো না, ডিফারেন্ট। গ্রেডিয়েন্ট এক টাইপ, ডাইভারজেন্ট আরেক টাইপ। তার মানে প্রত্যেকটা টাইপ তোমাদেরকে আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করে করে কিন্তু মনে রাখতে হবে। ভেক্টরে কিন্তু প্রায় 18টা টাইপের ম্যাথ আছে। আমি তোমাদেরকে টোটাল 18টা টাইপ করাচ্ছি সব মিলিয়ে। যখন অধ্যায়টা শেষ করবো দেখবা 18 টাইপ তোমার হ্যান্ড নোটে আছে, তোমার নোট খাতে দেখবা 18 টাইপের ম্যাথ আছে। তো এখন এগুলো পরীক্ষার হলে মনে রাখতে হবে, একটা জায়গায় আরেকটা প্যাচ লাগিয়ে দিলে হবে না। এখন এটা কীভাবে করবে? আগামী 7-8 মাসে এরকম প্র্যাকটিস করে করে যেতে হবে। ঠিক আছে? আর যারা যদি 26-এর কেউ যদি ক্লাস করে থাকো, তোমরা আগামী 1.5 থেকে 2 বছর এগুলো প্র্যাকটিস করে করে যেতে হবে। উপায় নাই কোনো, শর্টকাট বলতে কিছু নাই যে ভাই এমন একটা ম্যাজিক দেখান যে ম্যাজিকটা দেখালে আমি আসলে একবার পড়লে আমি পরীক্ষার হলে গিয়ে প্লাস পেয়ে যাবো। না ভাই, এরকম কোনো ম্যাজিক নাই। ঠিক আছে? জীবনটা ম্যাজিক মামুনি না, তো ম্যাজিক আসলে হয় না, পড়াশোনায় কখনোই ম্যাজিক হয় না। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বলছে ডাইভারজেন্স নির্ণয় করো কোন বিন্দুতে? 3,2,-1 বিন্দুতে। তাহলে আমরা কীভাবে ম্যাথটা করবো? ডাইভারজেন্স মানে কি? ডিআইভি। ডাইভারজেন্স কার? ভি ভেক্টরের। তাহলে ভি ভেক্টরের ডাইভারজেন্স মানে কি? আমরা ন্যাবলা ভেক্টরের সাথে ভি ভেক্টরের ডট গুণ করব। ন্যাবলা ভেক্টর এবং ভি ভেক্টরের ডট গুণ করব। ঠিক আছে? ন্যাবলা ভেক্টর এবং ভি ভেক্টরের ডট গুণ করব। তাহলে আমরা প্রথমে ন্যাবলা ভেক্টরটা বসিয়ে দিই মুখস্থ। ডেল ডেল এক্স ব্র্যাকেটে আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই ব্র্যাকেট জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড ব্র্যাকেট কে ক্যাপ, এবং এটার সাথে আমরা ডট গুণ করব ভি ভেক্টর। ভি ভেক্টর কিন্তু বেশ বড়, তাহলে এটা আমি একটু নিচে লিখি, জায়গা হবে না যেহেতু, নিচে থেকে লিখি, মানে এক লাইনে হবে পুরো জিনিসটা। তাহলে ভি ভেক্টর কত? 3x² আই ক্যাপ প্লাস 5z² -6x জে ক্যাপ মাইনাস 10y² z কে ক্যাপ। ঠিক আছে? তো যারা আমার পূর্বের ক্লাসগুলো করেছো, তোমরা একটা জিনিস জানো যে ডট গুণ করলে আই ক্যাপ এবং আই ক্যাপের ডট গুণফল কত হয়? 1। ব্যাখ্যা সহ আমি করিয়েছি। জে ক্যাপের ডট গুণফল কত হয়? 1। কে ক্যাপ ডট গুণ করলে কত হয়? 1। এগুলো আমি ব্যাখ্যায় পড়িয়েছি। তাহলে এটা কিভাবে করতে হয় জানো? এই যে দেখো, এইটা কি? আই ক্যাপ, এবং এটাও কি? আই ক্যাপ। তাহলে এই যে আই ক্যাপের যে সহগ সেটা চলে যাবে এই ব্র্যাকেটের ভেতর, এই যে জে ক্যাপের সহগ সেটা চলে যাবে এই ব্র্যাকেটের ভেতর, এই যে কে ক্যাপের সহগ মাইনাস সহ সেটা চলে যাবে এই ব্র্যাকেটের ভেতর। ঠিক আছে? মানে গ্রেডিয়েন্টটা আমরা কি করতাম? পুরো সমীকরণটাকে বারবার ব্র্যাকেটের ভেতরে ঢুকাতাম, বাট এখানে পুরো সমীকরণটাকে বারবার ব্র্যাকেটের ভেতর ঢুকাবো না। আই ক্যাপ একসাথে থাকবে, জে ক্যাপ একসাথে থাকবে, কে ক্যাপ একসাথে থাকবে, এবং আই ক্যাপ জে ক্যাপ ভ্যানিশ হয়ে যাবে। কেন? কারণ আই ক্যাপের ডট গুণ করলে 1 হয়। 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটাই থাকে। তার মানে কি? আই ক্যাপ থাকবে না, আই ক্যাপ ভ্যানিশ হয়ে 1 হয়ে যাবে। জে ক্যাপ ডট গুণফলের ডট গুণ করলে ভ্যানিশ হয়ে 1 হয়ে যাবে, কে ক্যাপ ডট গুণ করলে ভ্যানিশ হয়ে 1 হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা তাহলে ওই জিনিসটাই আমরা এখানে লিখব, ওই জিনিসটাই তাহলে আমরা এখন লিখি। দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, তাইলে আশা করি তোমরা বুঝে যাবা জিনিসটা। তাহলে দেখো, এটা প্রথমটা কি আসবে? ডেল ডেল এক্স ব্র্যাকেটের ভেতর কে আসবে? 3x² আই ক্যাপ 9, তারপর ডেল ডেল ওয়াই ব্র্যাকেটের ভেতর কি থাকবে? 5z² -6x
তোমরা 2-3টা ম্যাথ করার পর আমাকেই বলবা যে ভাইয়া সবচেয়ে সহজ হচ্ছে ডাইভারজেন্স, সবচেয়ে সহজ ডাইভারজেন্স, ঠিক আছে। তারপর প্লাস ডেল ডেল জেড, ব্র্যাকেটের ভেতর কি যাবে -10y² জেড, মাইনাস সহ বসবে। ওকে, এখন তো পূর্বের নিয়মে ডিফারেন্সিয়েশন করবা। দেখো এক্স এবং এখানেও এক্স আছে, তাহলে x² এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 2xকে 3y দিয়ে গুণ করলে 6xy, শেষ, এই জায়গাটা শেষ। তারপর এই জায়গাটা প্লাস y, বাট দেখো ভেতরে কোথাও y নাই, 5z² -6x, তার মানে এটা হবে 0, কারণ রোগী নাই তো কার চিকিৎসা করবে? ডাক্তার কি টাকা দিবা তুমি চিকিৎসা না করলে? দিবা না তো। তারপর দেখো, তারপর এইটা z আছে, তাহলে zকে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1কে -10y² দিয়ে গুণ করলে -10y², এই মাইনাস এবং এই যে প্লাস, প্লাসে মাইনাসে -10y², শেষ। তাহলে এটা সমান কত আসবে 6xy -10y²। আশা করি বুঝতে পেরেছ কিভাবে আসছে জিনিসটা। ওকে, এখন কি করতে বলছে? xy এর মান দেওয়া আছে, দেখো 3 2 -1, 3 2 -1, তার মানে x এর মান 3, y এর মান 2, z এর মান -1। তাহলে বসাও, বসিয়ে ডাইভারজেন্স বের করে ফেলো। তাহলে লিখবো এখন 3 2 -1 বিন্দুতে, 3 2 -1 বিন্দুতে ডাইভারজেন্ট ভি ভেক্টর ইকুয়াল টু কত আসবে 6xy, তাহলে 6x এর জায়গায় কত বসাবা 3, y জায়গায় কত বসাবা 2, -10y², 2²। তাহলে কত আসতেছে 3 6 18, 18 দুগুণে 36, -40 ইকুয়াল টু -4 আসতেছে। তো খেয়াল করে দেখো, যেহেতু ডাইভারজেন্স ভি ভেক্টর করলা, কিন্তু সেটার মান কি আসলো 0 থেকে ছোট আসছে, তাই না? 0 থেকে ছোট আসছে। তো আমাকে তো এখানে বলে নাই, এখানে কিন্তু বলে নাই যে এটা সলিনয়েডাল হবে কি হবে না, প্রশ্নের মধ্যে চাই নাই, তাও আমি একটু লিখে দিচ্ছি। যেহেতু 0 আসে নাই, তার মানে আমরা কি বলবো এটা সলিনয়েডাল হবে না। এটা আসলে কি হয়েছে কনভার্জেন্ট হয়েছে, তাই না? এটা সলিনয়েডাল হবে না, সলিনয়েডাল হবে না, এটা আসলে হবে কি কনভার্জেন্ট, মানে সবগুলো গিয়ে মিলিত হবে। মানে 3, 2, -1 পয়েন্টে যখন যাবে ভেক্টরটা গিয়ে যখন পৌঁছাবে তখন আসলে মিলিত অবস্থায় পৌঁছাবে, ঠিক আছে? তাহলে সলিনয়েডাল হবে না। তো সবাই ম্যাথটা দেখো এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সেটা ভাইয়াকে জানাও। সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও, ঠিক আছে? আমাকে জানাও সবাই বুঝেছো কিনা জানাও। ওকে, সাদিয়া খান ক্লিয়ার, ঠিক আছে, ওকে ভালো, ঠিক আছে। জান্নাত ক্লিয়ার, বুঝতে পেরেছি, ওকে ফাইন। তাহলে আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা ডাইভারজেন্টের আরেকটা ম্যাথ করব, ডাইভারজেন্টের আরেকটা ম্যাথ করে দেখি, ঠিক আছে? ওকে, তাসকিয়া বলছো ঠিক আছে, বুঝতে পেরেছো, ওকে ফাইন। তাহলে আমরা আরেকটা ম্যাথে যাই। হ্যাঁ, এই যে দেখো বলছে সলিনয়েড কিনা বের করো, তার মানে আমরা ডাইভারজেন্ট বের করে দেখবো এটা 0 কিনা। 0 হলে সলিনয়েড, 0 না হলে সলিনয়েড না। তাহলে আমরা করি সেমভাবে ম্যাথটা করি। দেখো আমরা কি বের করবো ডাইভারজেন্ট কোন ভেক্টর ভি ভেক্টর। এখানে প্রশ্নে ডি ভি এর জায়গায় ডি টি পি যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে? তাহলে সেটা সমান কি আসবে ন্যাবলা ভেক্টর ডট বি ভেক্টর ডট ভি ভেক্টর, ঠিক আছে? ভি ভেক্টর। তাহলে আমি এক কাজ করি, এখন আমি একটু সরাসরি করে ফেলি, এক লাইনে করে ফেলি, মানে একটা লাইন কম লিখি, ঠিক আছে? একটা লাইন কম লিখছি। এক লাইন কীভাবে কম লিখছি দেখো, ডেল ডেল এক্স কী বলছিলাম আই ক্যাপ মানে এই যে 2x² এটা এটার ভেতর ঢুকে চলে যাবে, মানে ভাই একটা লাইন কম লিখতেছি, পরীক্ষায় তোমরা একটা লাইন বেশি লিখবা, ওকে? তারপর দেখো ডেল ডেল ওয়াই জে ক্যাপ তার মানে 5y² চলে আসবে। তারপর প্লাস ডেল ডেল জেড, এখানে কি চলে আসবে -10z²y -10z²y, এক লাইন কম লিখলাম, ওকে? তাহলে দেখো হিসাব করলে কত আসে, x² x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 2x আর 2 দুগুণে 4 তার মানে 4x, এখানে কত আসতেছে 2y আর 5 তার মানে 10y, এখানে কত আসতেছে প্লাসে মাইনাসে মাইনাস z² মানে কি 2z কে 10y দিয়ে গুণ করলে 20yz, এটা আসতেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো ভাইয়া মানে অঙ্কটাকে একটু শর্ট করে ফেললাম, ওকে? অঙ্কটা একটু শর্ট করে ফেললাম। এখন 1, -10, 2 বিন্দুতে সলিনয়েড কিনা বের করতে হবে। তাহলে এখন 1, -10, 2
বিন্দুতে বিন্দুতে সলিনয়েড কিনা সেটা আমরা বের করব। তাহলে বিন্দুতে আমরা তাহলে লিখতে পারি ডাইভারজেন্ট ভি ভেক্টর ইকুয়াল টু 4x, 4x মানে কি 4 × 1 প্লাস 10y, 10y মানে কি 10 × -10, 10 × -10 সেকেন্ড ব্রেকেট দিয়ে নিলাম, মাইনাস 20 × yz, y মানে কি -10, z মানে কি 2। ঠিক আছে, তাহলে হিসাব করলে কত আসবে, 4 একে 4, প্লাসে মাইনাসে মাইনাস, 10 10 100, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 10 দুগুণে 20, 20 20 400, তাহলে হিসাব করলে এটা আসবে 304। জিরো আসার কোনো সম্ভাবনাই নাই, 304 আসছে। তাহলে বলবা যেহেতু ডাইভারজেন্স ভি ভেক্টর ইজ নট ইকুয়াল টু 0, 0 হয়নি, তার মানে সুতরাং সলিনয়েড হবে না, সলিনয়েড হবে না। বলছে কি, বলছে সলিনয়েড কিনা বের করো। আমরা বলবো সলিনয়েড হবে না। মানে এই ভেক্টরটা আমার যখন 1, -2, -10, বিন্দুতে যখন ছিল তখন সে আসলে ছড়িয়ে ছিল, ডাইভারজেন্ট অবস্থায় ছিল, কারণ কি 0 থেকে বড় আসছে মানটা, তার মানে সে তখন এই কন্ডিশনে ছিল, অনেকটা এরকম ছড়ানো অবস্থায় ছিল, ছড়ানো ছিটানো অবস্থায় ছিল, হ্যাঁ, সমান্তরাল বা সলিনয়েড ছিল। ওকে, তো এটা হচ্ছে আমাদের আনসার। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা ভাইয়াকে জানান, আমি পরে চলে যাচ্ছি। এবং আগামীকাল আমাদের যে ক্লাসটা থাকবে, আগামীকাল ক্লাসে আমরা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক পড়ব, যেটা হচ্ছে নদী এবং নৌকা। তো যারা আমার আগের ক্লাসগুলো করো নাই, তোমরা অবশ্যই আগামীকাল রাত 9টার আগে আগের ক্লাসগুলো করে ফেলবা, তাহলে নদী নৌকার অঙ্ক একদম পানি ভাত লাগবে তোমাদের কাছে। আগামীকাল নদী এবং নৌকা অঙ্ক করব, এবং তারপর আরেকটা ক্লাস লাগবে, সেই ক্লাসে আমরা পড়ব ছাতা বৃষ্টি, আপেক্ষিক বেগ। তাহলে আমাদের বেসিক পড়া শেষ। ফিজিক্সের আমাদের আর 2টা ক্লাস লাগবে, তাহলে আমাদের বেসিক পড়া শেষ হয়ে যাবে। ঠিক আছে, ফিজিক্সের আর 2টা ক্লাস লাগবে, তারপরে আমাদের বেসিক পড়া শেষ হয়ে যাবে। ওকে, এখন আসো কার্ল বুঝি, কার্ল দেখি। কার্লকে ক্রস গুণ করতে হবে, তাই না? এখন কার্লের কনসেপ্টটা আসলে কোত্থেকে আসছে? কার্ল বলতে বোঝায় কতটুকু একটা ভেক্টর কতটুকু রোটেট করতেছে। রোটেট মানে কি? রোটেট মানে কতটুকু ঘুরছে, কতটুকু ঘূর্ণনশীল, সেটা পরিমাপ করার জন্য আমরা কার্ল ব্যবহার করি। একটা ভেক্টরের কোন একটা বিন্দু কতটুকু ঘুরতেছে সেটা। তাহলে কার্ল মানে কি, আমরা যদি একটু লিখি, কোনো ভেক্টর ক্ষেত্রে কোনো বিন্দু, কোনো ভেক্টর ক্ষেত্রে কোনো বিন্দু কতটুকু রোটেট করছে বা ঘূর্ণনশীল। রোটেট মানে কি? ঘূর্ণনশীল, রোটেট করছে, তার পরিমাপ হচ্ছে কার্ল। রোটেট করা মানে কি? কতটুকু ঘুরছে। ঠিক আছে, এখন কার্লের ব্যাপারে একটু কনসেপ্ট একটু মনে রাখবা। কার্লকে আমরা কার্ল দিয়ে প্রকাশ করি। তো কার্লের নামকরণটা কীরকম হয় মনে রাখবা। কার্ল যখন করা হয় তখন আসলে আমাদের ভেক্টর রাশি আসে, তো সেটাকে আমরা আবার মডুলাস করি। মনে করো আমি কার্ল এফ ভেক্টর লিখলাম, কার্ল এফ ভেক্টর, তাহলে এটাকে মডুলাস করব। কার্লের ক্ষেত্রে নিয়ম হচ্ছে তুমি আগে মান বের করার পর, মানে মান পাবা না, সরাসরি দিক পাবা। কারণ কার্ল করলে কী হয়? ক্রস গুণ করলে কিন্তু স্কেলার রাশি পাওয়া যায় না। ডাইভারজেন্সের ডট গুণ করেছিলাম বলে সরাসরি মান পেয়ে গেছিলাম, বাট কার্লে কি ক্রস গুণ করলে কী হয়? ভেক্টর রাশি পাওয়া যায়। তাহলে ভেক্টর রাশিকে স্কেলারে কনভার্ট করতে চাইলে কী করতে হবে? মডুলাস করতে হবে। তো মডুলাস করার পর যদি জিরো আসে, কার্লের মান যদি 0 আসে, তার মানে কি? সে নড়েও না, চড়েও না। কার্লের মান 0 মানে কি? ঘুরবে না, অঘূর্ণনশীল। কার্লের মান 0 আসা মানে অঘূর্ণনশীল। আর একটা জিনিস যদি না ঘুরে তাহলে সেটা সংরক্ষণশীল থাকবে। সংরক্ষণশীল মানে সেটা সংরক্ষিত অবস্থায় থাকবে। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে কোন একটা ভেক্টর দিয়ে যদি বলে ভেক্টরটা ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল, তাহলে কার্ল বের করব। কার্লের মান যদি 0 আসে তাহলে অঘূর্ণনশীল অথবা সংরক্ষণশীল। আর কার্ল করার পর তুমি যদি 0 না পাও, কার্ল করার পর মডুলাস করার পর তুমি মানটা যদি 0 না পাও, 0 না পেয়ে প্লাস মাইনাস যে কোনো মান আসে, তাহলে সেটা হচ্ছে ঘূর্ণনশীল। আর একটা জিনিস যখন ঘুরবে তখন সে ক্ষয়প্রাপ্ত হবে, তার মানে সে আর সংরক্ষিত থাকবে না। ঘূর্ণনশীল হলে সে হয়ে যাবে অসংরক্ষণশীল।
তো কনসেপ্টটা আসলে আমি ছোটোবেলায় যেভাবে মনে রাখতাম বা এখনও যেভাবে মনে রাখি সেটা হচ্ছে মানে প্রথমটাতে যদি অ থাকে পরেরটাতে অ থাকে না। খেয়াল করো তো, অঘূর্ণনশীল সংরক্ষণশীল, ঘূর্ণনশীল অসংরক্ষণশীল, মানে স্বরেও তুমি এক জায়গায় ব্যবহার করতে পারবে। আমি ছোটোবেলায় এইভাবে মনে রাখতাম আর কি, যে অ আমি এক জায়গায় ব্যবহার করব, হয়তো ঘূর্ণনের আগে অথবা সংরক্ষণের আগে। যদি ঘূর্ণনের আগে ব্যবহার করে ফেলি তাহলে আমি সংরক্ষণের আগে ব্যবহার করতে পারবো না। তো এইভাবে করে আমি আসলে মনে রাখতাম যে কার্ল যদি 0 হয় তাহলে অঘূর্ণনশীল। তাহলে যেহেতু অঘূর্ণনশীল অ লাগাই ফেলছি, তার মানে কি সংরক্ষণশীলের আগে স্বরেও লাগানো যাবে না। তার মানে অঘূর্ণনশীল অথবা সংরক্ষণশীল, আর ঘূর্ণনশীল অথবা অসংরক্ষণশীল। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে চলো এখন আমরা কার্লের একটা ম্যাথ করে ফেলি। কার্লের ম্যাথ মানে কি? ম্যাট্রিক্স। কার্লের ম্যাথ মানে ম্যাট্রিক্স করতে হবে, নির্ণয় করতে হবে। দেখো, এবং দেখে খেয়াল করো, ডাইভারজেন্স এবং কার্লে ভেক্টর রাশি দেওয়া থাকবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যুক্ত, আর গ্রেডিয়েন্টে কি থাকবে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে না, আই ক্যাপ কে ক্যাপ জে ক্যাপ বর্জিত থাকবে। তাহলে কার্লের ক্ষেত্রে আমরা কি করব? এটার প্রথমে আমরা কার্ল বের করব। কার্ল ভি ভেক্টর। কার্ল ভি ভেক্টর মানে কি? নেবলা ভেক্টর এবং আমার এই যে ভি ভেক্টর তাদের মধ্যে ক্রস গুণ। তো ক্রস গুণ মানে কি? ক্রস গুণ মানে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স করলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। নেবলা ভেক্টরে আই ক্যাপে কী ছিল? ডেল ডেল এক্স, এটাতে কী ছিল? ডেল ডেল ওয়াই, আর এটাতে কী ছিল? ডেল ডেল জেড। আর এটার জন্য নিচে কি বসাবো? এই যে আই ক্যাপের সহগ কি? 3x²y। তারপর জে ক্যাপের সহগ কি? -5z। কে ক্যাপের সহগ কি? 7z²y, 7z²y। তারপরে আমরা কি করব? ম্যাট্রিক্স করব। ম্যাট্রিক্স তো পারো তোমরা, অলরেডি আমি পড়াইছি। প্রথমে আই ক্যাপ ঢেকে দাও। আই ক্যাপ যদি ঢেকে দাও তাহলে কি আসতেছে? আই ক্যাপ ঢেকে দিলে ডেল ডেল ওয়াই 7z²y, 7z²y, তারপর মাইনাস ডেল ডেল জেড, ডেল ডেল জেড -5z, -5z। ওকে, তারপর কি দিতে হয়? মাইনাস জে ক্যাপ। এটা নিয়ে আর বিস্তারিত বলছি না, এগুলো নিয়ে অলরেডি আগের ক্লাসগুলোতে পড়িয়ে ফেলছি, তাই না? ক্রস গুণফলের সময় পড়িয়েছি। জে ক্যাপের সময় কী করতে হবে? আগে ডেল ডেল জেড নিতে হবে, মানে এই পাশেটা ডেল ডেল জেড 3x²y, 3x²y মাইনাস তারপর ডেল ডেল এক্স। এখানে লিখি, নিচে লিখি, জায়গা হবে না। ডেল ডেল এক্স 7z²y, তারপর কি? প্লাস কে ক্যাপ। কে ক্যাপ যখন নিবা তখন প্রথমে ডেল ডেল এক্স -5z মাইনাস ডেল ডেল ওয়াই 3x²y। ওকে, শেষ। এই হচ্ছে আমাদের ঘটনা। আশা করি এই জিনিসটা বুঝতে কারো কোনো সমস্যার কথা না, কারণ এই জিনিস আমি তোমাদেরকে ক্রস গুণফলে 4-5 বার করাইছি এই জিনিসটা, অঙ্কটা। তারপর যদি না বুঝে থাকো দেখে নিবা, আগের ক্লাস দেখে নিবা। যারা নতুন ক্লাস করছো, আগে করো নাই, তাদেরকে বলছি দেখে নিবা। হ্যাঁ, কারণ 5টা ক্লাস হয়ে গেছে, তো 6 ক্লাস আইসা তুমি যদি মনে করো আমি সব বুঝবো, ব্যাপারটা একটু মানে হাস্যকর লাগবে না? তো ভাইয়া বলবো যে সবগুলো ক্লাস দেখো, একটু পেশেন্ট, একটু ধৈর্য ধরে সবগুলো ক্লাস দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো প্রথম অংশ, দেখো প্রথম কি করব? প্রথম হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 7z² আসে। কেন? কারণ ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই 1 হয়ে যায়, তাহলে 7z²। তারপর দেখো, তারপর সূত্রের আছে মাইনাস, এটা 5z -5, তাহলে -7 আছে +5, এবং আই ক্যাপটাকে এখন সামনে নিয়ে আসো, মানে এই যে আই ক্যাপটা ছিল এটাকে এখন নিয়ে আসলাম, মানে সামনে পিছিয়ে ব্যাপার না, তাহলে পিছিয়েও রাখতে পারো, আমি সামনে নিয়ে আসলাম, আমার সুবিধা হয় এতে। তারপর দেখো, তারপর কি? মাইনাস, তারপর হচ্ছে মাইনাস। এই যে জে ক্যাপের বেলায় দেখো এইটা, এখানে কি কোনো জেড আছে? তাহলে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 0। তারপর মাইনাস ডেল ডেল এক্স, এখানে কি কোনো এক্স আছে? নাই, তার মানে কি এটাও 0, তাহলে দুইটাই 0, জে ক্যাপ। ঠিক আছে, তো যখন মনে করো প্রো হয়ে যাবে তখন আসলে জিনিসটা তোমাদের কাছে খুব সহজ মনে হবে। ঠিক আছে, যখন প্রো হয়ে যাবে জিনিসটা খুব সহজ মনে হবে, মানে এই লাইনটা, এই জায়গাটা তোমার লিখতেই হবে না, কারণ তুমি জানো এটা 0, লেখার দরকার নেই। ওকে, তারপর প্লাস কে ক্যাপ, ডেল ডেল এক্স, জেডকে কি এক্স অপারেশন করবে? করবে না, তার মানে 0, মাইনাস ডেল ডেল ওয়াই, দেখো এখানে ওয়াই আছে, তাহলে এটা কত আসবে? 3x²।
ওকে, আশা করি বুঝতে পেরেছো এই জায়গাটা সবাই ক্লিয়ার। তারপর তাহলে কি আসতেছে ফাইনালি 7z² + 5 i ক্যাপ, জে ক্যাপ আর লেখার দরকার নাই, আর কে ক্যাপ প্লাস কে ক্যাপ এখানে আছে -3x², তাহলে -3x² কে ক্যাপ এই অবস্থায় পাবা। তাহলে আমাদের চলে আসলো কার্ল ভেক্টর। এখন কি করব, বিন্দু দেওয়া আছে 3, 2, -1, তাহলে এই বিন্দুতে কার্ল বের করতে বলছে, তাহলে 3, 2, -1 বিন্দুতে কার্ল বের করি। এখন 3, 2, -1 বিন্দুতে আমরা যদি কার্ল বের করি, কার্ল কি ভেক্টর ছিল, ভি ভেক্টর, ইকুয়াল টু দেখো 7z² + 5, তাহলে 7 × z এর মান কত -1 + 5 i ক্যাপ -3x² কে ক্যাপ, 3 × x এর মান কত 3² কে ক্যাপ। হিসাব করলে কত আসে, -1 কে স্কোয়ার করলে 1, তাহলে 7 একে 7 আর 5 কত 12, 12 i ক্যাপ -3 কে স্কোয়ার করলে 9, 3 নং 27, তাহলে 27 কে ক্যাপ, 27 কে ক্যাপ। ওকে, এখন বের করতে হবে কি বলছিলাম, যখনই কার্ল বের করতে হবে তার মডুলাস করতে হবে। তাহলে সুতরাং কার্ল ভি ভেক্টর মডুলাস ইকুয়াল টু কত আসবে, মডুলাস করলে কি হয় √12² প্লাস -27²। এটা হিসাব করলে কত আসবে, হিসাব করে ফেলো, √ আকারেই রেখে দিও, দশমিকে নেওয়ার দরকার নাই। √12² প্লাস 27², এটা হিসাব করলে কত আসে 144 প্লাস 27² মানে 729, 873 আসে তাই না, অথবা যেটাই আসুক, মানে √873 আসে, অথবা দশমিকের নিউ, কোনো সমস্যা নেই। তাহলে লিখবা, তাহলে আমাদের কার্লের মান বেরিয়ে গেল, কার্লের মান বেরিয়ে গেছে, কার্ল কত 873, √873। এখন যদি বলে এটা ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল, সেটা কিভাবে লিখবা, সেটা লিখবে এইভাবে, যেহেতু কার্ল ভি ভেক্টর মানে কার্লের মডুলাস নিয়ে সেটা 0 আসে নাই, তার মানে এটা ঘূর্ণনশীল, ঠিক আছে, সুতরাং এটা ঘূর্ণনশীল। আর যদি বলে সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল, যেহেতু ঘূর্ণনশীল তার মানে অসংরক্ষণশীল, কারণ ঘূর্ণনের আগে অ নাই, তার মানে সংরক্ষণের আগে অ দিতে হবে। এইটা একটু দেখে আমাকে বলো তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, এটা সবাই বুঝতে পেরেছো কিনা ভাইকে জানো। এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা জানাও। ওকে, তোফা বলছো বুঝতে পেরেছি, ঠিক আছে, ফারিয়া ঠিক আছে বুঝতে পেরেছো, গুড। তাহলে তোমাদের উপস্থিতিও কিন্তু আচ্ছা 1 ঘন্টা হয়ে গেছে না, এই জন্যই তো আমি বলি সবাই চলে যাচ্ছে কেন, তোমরা তো মানে খুব ধৈর্যশীল স্টুডেন্ট নাকি, আমার 1 ঘন্টার বেশি থাকতে পারো না। ওকে, আচ্ছা যাক, আমাদেরও আসলে মোটামুটি যদি বলি আজকে আমি যতটুকু পর্যন্ত পড়ানোর কথা সেটা আসলে আমারও প্রায় অলমোস্ট কাছাকাছি চলে আসছে। আমি এখন তোমাদের কয়েকটা ম্যাথ করাই দিব, কয়েকটা ম্যাথ করাই দিলেই হচ্ছে শেষ হয়ে যাবে। তো এখন একটু ঝটপট করব, আমার সাথে একটু ঝটপট করো। হ্যাঁ, তো বলছি এটা ঘূর্ণনশীল কিনা বের করো। ঘূর্ণনশীল মানে কি, ঘূর্ণনশীল মানে হচ্ছে তোমাকে কার্ল বের করতে হবে, তাই না। ঘূর্ণনশীল, অঘূর্ণনশীল, সংরক্ষণশীল, অসংরক্ষণশীল বললে আমাদেরকে কি করতে হবে, কার্ল বের করতে হবে, ঠিক আছে, কার্ল বের করতে হবে। ওকে, আচ্ছা জান্নাত বলতেছো যায়নি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে হঠাৎ হঠাৎ কমে যাও, মানে এদিক ওদিক চলে যাও না। আচ্ছা দেখো, তাহলে কার্ল বের করবো, তাহলে আমরা একটু শর্টকাট করে ফেলবো। আমি কার্ল এ ভেক্টর, কার্ল এ ভেক্টর সমান কি, ন্যাবলা ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে তারপর কি করব, মডুলাস মানে নিয়ে সরি কি বলছি নির্ণায়ক, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, 2x² 5y² মাইনাস 2z² y। ওকে, তারপর কি করব, তারপর আমরা আই ক্যাপ
ডেল ডেল এক্স কত, সরি ডেল ডেল এক্স না, আই ক্যাপ নিলে তো ডেল ডেল ওয়াই হবে, তাই না? ডেল ডেল ওয়াই মাইনাস 2z স্কোয়ার ওয়াই মাইনাস ডেল ডেল জেড 5y স্কোয়ার, তারপর মাইনাস জে ক্যাপ নিলে প্রথমে কি আসবে? ডেল ডেল জেড 2x স্কোয়ার ওয়াই 2x স্কোয়ার মাইনাস ডেল ডেল এক্স মাইনাস 2z স্কোয়ার ওয়াই, এটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট, তারপর প্লাস কে ক্যাপ নিলে প্রথমে হবে ডেল ডেল এক্স 5y স্কোয়ার মাইনাস ডেল ডেল ওয়াই 2x স্কোয়ার, ঠিক আছে। তারপর সমান, দেখো প্রথমটার ক্ষেত্রে এটা কত আসবে? y আছে, তাহলে y সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 2z স্কোয়ার, তারপর দেখো এখানে z নাই, তার মানে এটা 0 হয়ে যাবে, তার মানে 0 হয়ে গেলে আর লিখতে হবে না, তার মানে এটা কত আসতেছে? মাইনাস 2z স্কোয়ার আই ক্যাপ, তারপর মাইনাস এটা কত? 0, এটা কত? 0, এখানে কিছুই নাই, দেখো প্রথমটাতে দেখো z নাই, কিন্তু z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, পরেরটাতে দেখো x নাই, তার মানে 0 আসবে, তাহলে ওইটা কি আর লেখার দরকার আছে? জে ক্যাপ লেখারই দরকার নেই, তাও যদি লিখতে চাও 0 জে ক্যাপ, ঠিক আছে। তারপর কে এর ক্ষেত্রে আসো, দেখো এখানে x নাই, এখানে দেখো y নাই, তার মানে এটাও কি 0 কে ক্যাপ। এখন নেই, কি করা যাবে? মানে আমাদের ফাংশনে মিসিং, তো মিসিং এটা ইচ্ছাকৃতভাবেই দেওয়া, তাহলে এই বিন্দুগুলো আমাদের নেই, ঠিক আছে, শুধুমাত্র z, ঠিক আছে, শুধুমাত্র z আছে, তার মানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি মাইনাস 2z স্কোয়ার আই ক্যাপ, আর কিছু পাচ্ছি না। মানে এই বিন্দুটা মানে আমাদের হচ্ছে এটা কার্ল করলে সেটা শুধুমাত্র আই ক্যাপ বরাবরই যাচ্ছে, সেটা জে ক্যাপ এবং কে ক্যাপ বরাবর নড়াচড়া করছে না। এখন বলছে 3,2,-1 বিন্দুতে 3,2,-1 বিন্দুতে ঘূর্ণনশীল কিনা বের করো, তাহলে 3,2,-1 বিন্দুতে কি আসবে? এখন 3,2,-1 বিন্দুতে এখন খেয়াল করো আমাদের তাহলে কার্ল এ ভেক্টর সমান কত আসবে? -2, জেড এর মান কত? -1 স্কোয়ার আই ক্যাপ, তো হিসাব করলে কত আসছে? -2 আই ক্যাপ, শুধু -2 আসতেছে। তাহলে সুতরাং কার্ল এ ভেক্টর মডুলাস যদি করি, মডুলাস করলে √2 স্কোয়ার, তার মানে 2 আসতেছে আনসার। তো 2 যদি আসে, যেহেতু কার্ল এ ভেক্টরের মডুলাস এটার মান 0 আসে নাই, তার মানে এটা ঘূর্ণনশীল, সুতরাং ঘূর্ণনশীল। আমাকে বলছে ঘূর্ণনশীল কিনা, হ্যাঁ এটা ঘূর্ণনশীল, অথবা যদি সংরক্ষণশীল অসংরক্ষণশীল বলতো তাহলে এটা অসংরক্ষণশীল, এটা অসংরক্ষণশীল। তো আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সবাই আমাকে একটু ঝটপট জানাও তো এটা ক্লিয়ারলি বোঝা গেছে কিনা, সবাই বুঝতে পেরেছি কিনা, ঝটপট জানাও। ওকে, আচ্ছা ঠিক আছে। জান্নাত বলছো যাইনি ভাইয়া, তোফা বলছো আছি ভাইয়া, ঠিক আছে ঠিক আছে। থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। এখন আমাকে তাড়াতাড়ি তোমরা জানাও যে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, আমাকে দ্রুত জানাও। ওকে, জান্নাত বলছো ক্লিয়ার, ঠিক আছে, গুড। তাহলে যদি বুঝে থাকো তাহলে আমরা চলো আরেকটা ম্যাথ করে ফেলি। এখন আমাদের কয়টা ম্যাথ বাকি আছে একটু দেখি, 1 2 3 4 5 6 7, 7টা ম্যাথ বাকি আছে। তো 7টা ম্যাথ সব কি করবো? সবই করে দিই নাকি? সব করে দিই, যাও সব করে দিচ্ছি। প্রথম অঙ্ক বলছে গ্রেডিয়েন্ট নির্ণয় করো, মানে সব পড়া শেষ আমাদের, আজকে সব পড়া শেষ, এখন অঙ্ক করি, মনে সুখে চলো অঙ্ক করি। গ্রেডিয়েন্ট, তাহলে গ্রেডিয়েন্ট কীভাবে করে? গ্রেডিয়েন্ট ফাই, গ্রেডিয়েন্ট ফাই মানে কি মনে আছে? ন্যাবলা ভেক্টর এবং ফাইয়ের গুণফল, মানে এটা কিন্তু স্কেলার রাশি। গ্রেডিয়েন্ট ফাই মানে কি? ন্যাবলা ভেক্টর এবং ফাই, ফাই কিন্তু ভেক্টর না, এদের গুণফল। তাহলে এদের গুণফল করলে কি আসতো মনে আছে? ডেল ডেল এক্স, কি বলছিলাম এই যে ব্র্যাকেটের ভেতর বারবারই কি হবে? এই ফাংশনটা বারবার ঢুকবে, গ্রেডিয়েন্টের বেলায় কিন্তু বারবার ফাংশনটা ঢুকে, ঠিক আছে। তাহলে এটা কি আসবে? 3x² মাইনাস y³ z² আই ক্যাপ, তারপর প্লাস ডেল ডেল ওয়াই, আবার ফাংশনটার ভেতর মানে পুরো ফাংশনটা আবার ঢুকবে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর, y³ z² জে ক্যাপ, তারপর আবার প্লাস ডেল ডেল জেড 3x² মাইনাস y³ z² কে ক্যাপ। গ্রেডিয়েন্টের নিয়ম হচ্ছে এইটা,
তিনটা অঙ্কে কিন্তু 3 রকমের নিয়ম, কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট অঙ্কগুলো কিন্তু 3 রকমের নিয়ম। তাহলে এটা থেকে তারপর আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করে ফেলি। প্রথমে এটা ডিফারেন্সিয়েশন করে ফেলো, এই অংশটা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, প্রথম কি আসবে, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করে 2x আর 3y মানে কি 6xy মাইনাস এটাতে কিছু আছে নাই, তার মানে 6xy আই ক্যাপ। পরেরটা কিন্তু আসবে না, কেন বলো তো, কারণ পরেরটাতে এক্স নাই, এই যে ওয়াই কিউব জেড স্কোয়ার। তাহলে এটাকে তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 0 হবে। তারপরে দেখো প্লাস এই অংশটা, প্রথমটাতে কত আসবে 3x স্কোয়ার, তারপর মাইনাস পরেরটাতে দেখো ওয়াই আছে ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব মানে কি 3y স্কোয়ার সাথে জেড স্কোয়ার জে ক্যাপ, প্লাস তারপর ডেল জেড যখন করব দেখো প্রথমটাতে জেড নাই তার মানে 0, মাইনাস পরেরটাতে জেড আছে জেড স্কোয়ার আছে তার মানে 2z হবে, তার মানে 2z ওয়াই কিউব অর্থাৎ 2y কিউব জেড কে ক্যাপ। ঠিক আছে, মানে ওয়াই কিউব এবং 2z গুণ করলে কত আসে 2y কিউব জেড আসে। ঠিক আছে, তা আশা করি বুঝতে পেরেছি। কোথাও কনফিউশন থাকলে সাথে সাথে জানাবা কমেন্টে। তাহলে 6xy আই ক্যাপ প্লাস 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার জেড স্কোয়ার জে ক্যাপ, 3y স্কোয়ার জেড স্কোয়ার জে ক্যাপ, প্লাসে মাইনাসে মাইনাস 2y কিউব জেড কে ক্যাপ। ওকে, এখন কি করবা, এখন বিন্দু নিবা। এই যে দেখো 1, -2, -1 বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করতে বলছে, তাহলে আমরা বের করি। তাহলে সুতরাং 1, বা এখন 1, -2, -1 1, -2, -1 1, -2, -1 বিন্দুতে, এই বিন্দুতে তাহলে আমাদের গ্রেডিয়েন্ট কত আসবে, এই বিন্দুতে আমাদের গ্রেডিয়েন্ট কি ছিল, এটা ফাই না, গ্রেডিয়েন্ট ফাই কত আসবে, মান বসিয়ে দাও। 6 ইন্টু এক্স এর মান 1, ওয়াই এর মান কত -2 আই ক্যাপ, প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার তার মানে 1 স্কোয়ার, মাইনাস 3 ইন্টু ওয়াই এর মান কত -2 স্কোয়ার ইন্টু জেড এর মান কত -1 স্কোয়ার, -1 স্কোয়ার জে ক্যাপ, মাইনাস 2y কিউব জেড, তাহলে 2 ইন্টু ওয়াই কিউব মানে কি -2 কিউব, জেড মানে কি -1 কে ক্যাপ। দেখো ভাই একটা কাজ করি, কি বলতো, যখনই মাইনাস আসে তখন কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিই, তাই না, মাইনাসটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নিয়ে নিই। তাহলে দেখো প্রথম অংশটা কত আসবে, 6 × 6, 6 × 2 = 12, -12 আই ক্যাপ। প্রথম অংশটা আসবে -12 আই ক্যাপ। তারপর অংশটা কি আসবে, খেয়াল করো 3 × 3, আর এখানে কি -2 স্কোয়ার মানে কি -2 স্কোয়ার মানে হচ্ছে 4, আবার -1 স্কোয়ার মানে কি 1, তাহলে 4 × 4, 3 × 12, তাহলে 3 × 12 মানে কি -12, তাহলে 3 - 12 প্লাস এখানে আসবে আমাদের 3 - 12 জে ক্যাপ। ঠিক আছে, তারপর মাইনাস এটা হচ্ছে -2 কিউব তার মানে -8, মাইনাসে প্লাস, আবার এখানে আছে একটা মাইনাস, তার মানে আলটিমেটলি মাইনাসই হবে আনসারটা। এবং এখন গুণ করে ফেলো, 8 × 2 = 16, তাহলে -16 কে ক্যাপ, -16 কে ক্যাপ। এই গুণ তো তোমরা বাসায় নিজেরাই করতে পারবে, তাই না, বাসায় প্র্যাকটিস করো। তাহলে সমান দিয়ে কত আসতেছে -12 আই ক্যাপ, 3 থেকে 12 বিয়োগ করলে -9 জে ক্যাপ, -16 কে ক্যাপ। তাহলে গ্রেডিয়েন্টের আমরা যদি কী বের করি, ভেক্টর মান মানে সর্বোচ্চ মান যদি বের করি, তাহলে মডুলাস করতে হবে সর্বোচ্চ। তাহলে এটা কত আসবে -12 স্কোয়ার প্লাস -9 স্কোয়ার প্লাস -16 স্কোয়ার। তাহলে হিসাব করলে এটা কত আসে বের করো, 9 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার 21.93, বা আমরা এটাকে এভাবে বলতে পারি √481। এটা হচ্ছে আমাদের আনসার। সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন, সবাই ক্লিয়ার কিনা?
এই জায়গাটা বোঝা গেছে কিনা এই অঙ্কটা? ওকে, ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে পরে ম্যাথে চলে যাচ্ছি। এখন সব ম্যাথ একসাথে শেষ করে ফেলবো। ওকে, এটা এটা এটাও গ্রেডিয়েন্ট বের করতে বলছে, তাহলে গ্রেডিয়েন্ট বের করে ফেলো। গ্রেড ফাই কত আসবে? ন্যাবলা ভেক্টর এবং ফাই, তাহলে হিসেব করলে কত আসবে? ডেল এক্স 2x স্কোয়ার ওয়াই মাইনাস 4y কিউব প্লাস জেড স্কোয়ার প্লাস ডেল ওয়াই 2x স্কোয়ার ওয়াই মাইনাস 4y কিউব প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে আই ক্যাপ, এটা হবে জে ক্যাপ প্লাস তারপর ডেল জেড 2x স্কোয়ার ওয়াই মাইনাস 4y কিউব প্লাস জেড স্কোয়ার, এটা হবে কে ক্যাপ সমান। প্রথমটার জন্য কত আসবে আমি লিখে ফেলি। এটা আসবে, এটা করলে আসবে 4xy, এটার জন্য 0, এটার জন্য 0, তাহলে 4xy আই ক্যাপ। শেষ, প্রথম অংশ কাজ শেষ। তারপর প্লাস এটার জন্য কত আসবে? 2x স্কোয়ার। এটার জন্য কত আসবে? মাইনাস 3y স্কোয়ার, তার মানে 3 4 12y স্কোয়ার। এটার জন্য আসবে 0, তাহলে এত জে ক্যাপ হয়ে গেল। তারপর এটার জন্য 0 প্লাস 0, তারপর এটার জন্য 0 আর এটার জন্য 2z, তাহলে এত কে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা। তারপর ইকুয়াল টু 4xy আই ক্যাপ প্লাস 2x স্কোয়ার মাইনাস 12y স্কোয়ার জে ক্যাপ প্লাস 2z কে ক্যাপ। এখন আমরা বিন্দু কি 3 2 -1, 3, 2, -1। এখন 3, 2, -1 বিন্দুতে গ্রেডিয়েন্ট ফাই ইকুয়াল টু 4 ইন্টু এক্স এর মান 3, ওয়াই এর মান 2 আই ক্যাপ প্লাস 2x স্কোয়ার, তার মানে 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 12y স্কোয়ার, 12 ইন্টু 2 স্কোয়ার, 12 ইন্টু 2 স্কোয়ার এত জে ক্যাপ প্লাস 2z 2 ইন্টু -1 কে ক্যাপ। হিসাব করলে আসবে 3 4 12, 12 দুগুণে 24 আই ক্যাপ। আর এটা কত আসতেছে? এটা হিসাব করলে আসতেছে 18 বিয়োগ এটা হিসাব করলে আসতেছে 4 12 48, তাহলে 18 বিয়োগ 48, তার মানে কি মাইনাসের 30, -30 জে ক্যাপ। আর এটা 2 একে 2 -2 কে ক্যাপ। ঠিক আছে, তাহলে সুতরাং সর্বোচ্চ মান কত আসবে? গ্রেড ফাই মডুলাস করলে আসবে আমার √24 স্কোয়ার প্লাস -30 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার। তো হিসেব করলে কত আসে দেখো। তোমরা চেষ্টা মানে এই ধরনের অঙ্কে দশমিকের মান না আনাটাই ভালো, কারণ হচ্ছে গাইডগুলোতে বা টেস্ট পেপারগুলোতে দশমিকের মান আনা হয় না বেশিরভাগ ক্ষেত্রে। তো তোমরা হচ্ছে রুট দিবা না আর কি, রুটটা পরে বসাই দিবা। তো এইভাবে হিসাব করবা 24 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, হিসাব করলে আসে 1480। তো 1480 লিখে তার উপর রুটটা দিয়ে দিবে আর কি, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। মানে এটাকে রুট করে আর আনসার বের করার দরকার নেই, তবে যদি করো কাটবে না, কাটার কোনো সুযোগ নাই। রুট 1480 করলে দশমিকে আনসার আসবে, সেটাও হবে, কোনো প্যারা নেই। তাহলে দেখো আমাদের গ্রেডিয়েন্ট নিয়ে পড়াশোনা শেষ। এখন দেখি সলিনয়েডাল বা চঙ্গাকৃতি হবে কিনা। সলিনয়েডাল চঙ্গাকৃতি প্যারালাল একই জিনিস বোঝায়। সলিনয়েডাল হওয়ার শর্ত কি? তার মানে ডাইভারজেন্টের মান 0 আসতে হবে, তাহলে এটা ডাইভারজেন্টের ম্যাথ। তাহলে এখানে আমরা কি করব? ডাইভারজেন্ট করব কাকে? এ ভেক্টরকে। তাহলে ডাইভারজেন্ট এ ভেক্টর মানে কি? ন্যাবলা ভেক্টরের সাথে এ ভেক্টরের ডট গুণ করব, এটাই সহজ।
মানে গ্রেডিয়েন্টটা বের করতে লেখা বেশি লাগে, আর ডাইভারজেন্টটার কার্ল বের করতে অত বেশি লেখা নেই, সবচেয়ে কম লেখা ডাইভারজেন্টে এখন যেটা করতেছি। তাহলে দেখো তো এটা কীভাবে আসে, ডেল ডেল এক্স মনে আছে, এই যে এটার আই ক্যাপ এখানে ঢুকে যাবে এক্স স্কোয়ার জেড, তারপর প্লাস ডেল ডেল ওয়াই, এই যে জে ক্যাপের সঙ্গ এখানে ঢুকে যাবে মাইনাস 2y কিউব জেড স্কোয়ার প্লাস ডেল ডেল জেড এক্স ওয়াই স্কোয়ার জেড, এক্স ওয়াই স্কোয়ার জেড, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ভ্যানিশ, কারণ এগুলো কি ডট গুণ করলে 1 হয়ে যায়। তাহলে ইকুয়াল টু প্রথমটা হিসাব করলে কত আসে 2x জেড, তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এটা হিসাব করলে কত আসে 2z স্কোয়ার, আর ওখানে কত 3y স্কোয়ার, তাহলে 3 দুগুণে 6 y স্কোয়ার জেড স্কোয়ার এরকম আসে, প্লাস এটা হিসাব করলে এক্স ওয়াই স্কোয়ার, কারণ জেডকে ডেল জেড দিয়ে যদি জেডের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 আসে। বিন্দু কী নেওয়া আছে 2, 3, 4, 2, 3, 4 বিন্দুতে সলিনয়েডাল হবে কিনা, তাহলে এখন 2, 3, 4 বিন্দুতে আমরা যদি ডাইভারজেন্ট এ ভেক্টর বের করি তাহলে সেটা কত আসবে 2 × 3 × 4, সরি 2 × 2 × 4, এক্স এর মান 2, ওয়াই এর মান আর জেড এর মান হচ্ছে 4, 2 × 2 × 4 মাইনাস 6 × 3 স্কোয়ার × 4 স্কোয়ার প্লাস 2 × 3 স্কোয়ার, হিসাব করলে কত আসে 2 দুগুণে 4, 4, 4 16 মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে 6 নং 54, 54 আর 4 স্কোয়ার মানে কি 16, তাহলে 6 × 3 স্কোয়ার × 4 স্কোয়ার 864 প্লাস ওটা কত 3 স্কোয়ার মানে 9, 9 দুগুণে 18, হিসাব করলে কত আসে 16 বিয়োগ 864 যোগ 18 মাইনাস 830, তাহলে এটা কি সলিনয়েডাল হবে? অসম্ভব, কারণ ডাইভারজেন্টের মান যদি 0 হয় তাহলে সলিনয়েডাল হয়, যেহেতু ডাইভারজেন্ট এ ভেক্টর ইজ নট ইকুয়াল টু 0, তার মানে সুতরাং সলিনয়েডাল বা চোঙ্গাকৃতি বা প্যারালাল হবে না, সলিনয়েডাল হবে না, এটা হচ্ছে আমাদের কমেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সলিনয়েডালের ম্যাথ। আরেকটা সলিনয়েডালের ম্যাথ আছে, বি এর কোন মানের জন্য সলিনয়েডাল হবে, তার মানে এটাকে জোর করে সলিনয়েডাল বানাইতে হবে। আচ্ছা দেখো এটা কিভাবে আসে, এটা আসে এরকম, মানে সলিনয়েডাল কখন হয় যদি আমাদের ডট গুণফল 0 হয়, তাই না? তো আমি লিখি, আমরা জানি সলিনয়েডাল হবে যদি ডাইভারজেন্ট ভি ভেক্টর, এটা ভি ভেক্টর দেওয়া আছে না, ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমরা শুরু থেকে এইভাবে অঙ্কটা করব, ডাইভারজেন্ট ভি ভেক্টর ইকুয়াল টু 0, তাহলে বা ডাইভারজেন্ট ভি ভেক্টর মানে কি ন্যাবলা ভেক্টর এবং ভি ভেক্টরের ডট গুণফল 0, এটার মাধ্যমে বি বের করে ফেলব। ন্যাবলা ভেক্টর আর ভি ভেক্টরের যদি ডট গুণ করি ডেল ডেল এক্স, ভি ভেক্টরে এটা বসবে ব্র্যাকেটে x মাইনাস 3y প্লাস ডেল ডেল ওয়াই 3y মাইনাস জেড প্লাস ডেল ডেল জেড bz মাইনাস 2x, bz মাইনাস 2x, দেখবা সুন্দর করে বি এর মান বেরিয়ে আসবে। তুমি যদি অঙ্ক যদি ঠিক প্রসেসে করতে পারো, মাথা ঠান্ডা রেখে করতে পারো, অবশ্যই আনসার বেরোবে। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন ভুল না থাকে, ঠিক আছে, তাহলে প্রথমটার জন্য বলো এটার জন্য কি আসবে। এটার জন্য দেখো প্রথমটাতে x আছে, তার মানে 1, কিন্তু এটাতে কি x আছে নাই, তার মানে 0, এটা 0 কারণ 3y, এখানে কোনো x নাই, তাহলে 1 মাইনাস 0 এভাবে লিখতে পারো, যেহেতু নতুন করতেছো 1 মাইনাস 0 প্লাস এটার জন্য আসো 3y, 3yকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, মানে 3 একে 3, আর এখানে y নাই, তার মানে 3 মাইনাস 0 প্লাস bz, এটা কত হবে b মাইনাস এখানে কোনো z নাই, তার মানে 0, মানে যখন খুব প্রো হয়ে যাবা করতে করতে তখন আর 0গুলা লিখতে হবে না, বোঝা গেছে? তখন আর 0গুলা লিখতে হবে না, তার মানে তখন তোমরা সরাসরি এই লাইন লিখবা 1 প্লাস 3 প্লাস b ইকুয়াল টু 0, তাহলে b ইকুয়াল টু কত? সুতরাং b ইকুয়াল টু -4, অর্থাৎ b এর মান যদি -4 হয় তাহলে সলিনয়েডাল হবে। এটা হচ্ছে আনসার। আমাকে একটু বলো ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা বলো,
বলো বলো বলো, বুঝতে পেরেছো কিনা বলো। এবং আমরা ফিজিক্সের আর দুইটা টপিক আছে, সেই দুইটা টপিক শেষ করার পর আমরা আবার কেমিস্ট্রিতে যাব, ঠিক আছে? এবং যখন আমরা কেমিস্ট্রিতে যাব তখন আমরা কেমিস্ট্রি একদম পুরো অধ্যায়টা শেষ করে ফেলবো, শেষ করে আবার ফিজিক্সে আসবো, ঠিক আছে? আচ্ছা, জান্নাত বলছো ক্লিয়ার, ওকে ফাইন, ভেরি গুড। তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। বৈদ্যুতিক ক্ষেত্রটি একটি সংরক্ষিত ক্ষেত্র। সংরক্ষিত মানে কি? সংরক্ষণশীল, মানে কার্ল করতে হবে। এখানে সলিনয়েডাল বলে নাই, সংরক্ষিত বলছে। সংরক্ষিত মানে কি? অঘূর্ণনশীল। তার মানে যদি কার্লের মান 0 আসে তাহলে বলবো এটা সংরক্ষিত। পড়ছি না, কার্লের মান 0 আসলে অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, সংরক্ষিত। ওকে, তাহলে এখানে আমরা কার্ল বের করব। তাহলে আমরা বের করবো কি? কার্ল ই ভেক্টর, মানে কার্ল ই ভেক্টরের মডুলাস বের করব ফাইনালি। কার্ল ই ভেক্টর মানে কি? ন্যাবলা ভেক্টর এবং ই ভেক্টরটার ক্রস গুণফল। তাহলে ক্রস গুণফল মানে কি? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ন্যাবলার জন্য ডেল ডেল এক্স, জে ক্যাপের জায়গায় ডেল ডেল ওয়াই, কে ক্যাপের জায়গায় ডেল ডেল জেড। আর এটার জন্য কি? এক্স ওয়াই জেড। এই যে দেখো, এক্স ওয়াই জেড, ঠিক আছে? তো এখন এটা আমরা হিসাব করে ফেলবো, এটা খুবই সহজ, এটা আসলে সংরক্ষিত ক্ষেত্রই হবে। তাহলে সমান, প্রথমে আই ক্যাপ ঢেকে দিব। আই ক্যাপ যদি ঢেকে দাও তাহলে ডেল ডেল ওয়াই জেড, মানে মানটা 0 আসবে, মাইনাস ডেল ডেল জেড ওয়াই, মানে ডিফারেন্সিয়েশন করতেছো কিন্তু ভেতরে জিনিস নাই, বুঝছো? তারপর হচ্ছে জে ক্যাপ। জে ক্যাপকে যদি ঢেকে দাও তাহলে কি আসবে? ডেল ডেল জেড এক্স মাইনাস ডেল ডেল এক্স জেড প্লাস কে ক্যাপ ডেল ডেল এক্স ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই এক্স। হিসাব করে দেখো 0 আসবে, সব 0। এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, সব 0। তাহলে 0 আসছে। তাহলে 0 আসা মানে কি? এটা একটা অঘূর্ণনশীল এবং সংরক্ষিত ক্ষেত্র। তাহলে যেহেতু এটা 0 আসছে, তাহলে সুতরাং কার্ল ই ভেক্টর মডুলাস কত আসবে? এটার মানও 0 আসবে, কারণ 0কে স্কোয়ার করলে 0ই আসে। তার মানে সুতরাং সংরক্ষিত ক্ষেত্র, সংরক্ষিত ক্ষেত্র, বা আমরা বলতে পারি অঘূর্ণনশীল ক্ষেত্র। এটা হচ্ছে আনসার। শেষ, সহজ অঙ্ক। পরে আসো, এইটা একটা অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল ভেক্টর কিনা দেখাও যে, মানে এটা হবেই, এটা অঘূর্ণনশীল হবেই। তার মানে কার্লের মান কত আসবে? 0 আসবে। কার্ল এ ভেক্টর মডুলাস করলে 0 আসবে। তাহলে আমরা প্রথমে যদি দেখি, কার্ল এ ভেক্টর, এটা সমান হচ্ছে ন্যাবলা ভেক্টর এবং এ ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তারপর আমরা কি করব? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আকারে লিখব। ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই এবং ডেল ডেল জেড। আর নিচে কি বসবে? আই ক্যাপের কি আছে? এ ভেক্টরের এক্স প্লাস 2y প্লাস 4z। তারপর কি আছে? জে ক্যাপে 2x মাইনাস 3y মাইনাস জেড। কে ক্যাপের সাথে কি আছে? 4x মাইনাস ওয়াই প্লাস 2z। এখন এটা আমরা হিসাব করে ফেলি। আই ক্যাপ ঢেকে দিলে ডেল ডেল ওয়াই 4x মাইনাস ওয়াই প্লাস 2z মাইনাস ডেল ডেল জেড 2x মাইনাস 3y মাইনাস জেড। আই ক্যাপের কাজ শেষ। মাইনাস জে ক্যাপ। জে ক্যাপ দিলে প্রথমে ডেল ডেল জেড x প্লাস 2y প্লাস 4z, তারপর মাইনাস ডেল ডেল এক্স 4x মাইনাস ওয়াই প্লাস 2z প্লাস কে ক্যাপ। কে ক্যাপ নিলে প্রথমে ডেল ডেল এক্স 2x মাইনাস 3y মাইনাস জেড মাইনাস ডেল ডেল ওয়াই এক্স প্লাস 2y প্লাস 4z। আচ্ছা, 4zটা ঠিক করে লিখি, নাহলে পরে তোমরা আবার বুঝবা না। প্লাস
4z, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু, তাহলে প্রথমে এই অংশটা দেখো, প্রথমটাতে 4x 9, 4x মানে কি 0, তারপরটাতে দেখো, তাহলে প্রথমটাতে কি আসতেছে, প্রথমটাতে আসতেছে আই ক্যাপ যদি ঢেকে রাখি তাহলে এই জিনিসটা এরকম আসতেছে যে আমাদের 0, তারপরটা y আছে -1, তারপরটা আবার 0, তারপর মাইনাস, এটার জন্য কত আসতেছে বলো তো, এটার জন্য প্রথমটাতে 0, তারপরটাতে 0, তারপরটাতে -1, তার মানে এটা আসছে 0 -0 -1, একটু ডিটেলসে লিখলাম। তারপর জে ক্যাপ, এটার জন্য কত আসতেছে এক্স ওয়াই, জেড তো নাই, তার মানে 0 + 0 + 4, তারপর মাইনাস, এটার জন্য কত আসতেছে 4 -0 + 0, পরীক্ষার সময় 0 লিখতে হয় না, ঠিক আছে। এখন শুরুতে এই জন্য পুরো ডিটেলস দেখাচ্ছি। কে ক্যাপ, এটার জন্য কত আসতেছে 2 - 0 - 0 মাইনাস, এটার জন্য কত আসতেছে x0 2 0, এরকম আসবে, ঠিক আছে। তো কনফিউশন থাকলে জিজ্ঞেস করে নিবা। তারপর দেখো, তো এখন তাহলে আমাদের আই ক্যাপ, এটা -1 এবং মাইনাসে মাইনাসে +1, মাইনাস জে ক্যাপ 4 - 4 প্লাস কে ক্যাপ 2, এই যে মাইনাসে প্লাসে -2, তার মানে সব 0 আসতেছে। দেখো 0 আই ক্যাপ মাইনাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, তার মানে সুতরাং কার্ল ভেক্টরটা কি ছিল, ভেক্টরটা ছিল এ ভেক্টর, তাহলে কার্ল এ ভেক্টর মডুলাস তাহলে কত আসবে, কার্ল এ ভেক্টর মডুলাস আসবে, যদি একটু ঢং করে লিখতে চাও তাহলে 0² + 0² + 0² = 0, এবং যেহেতু 0 আসছে তার মানে এটা কি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, দেখাতে বলছে তার মানে শৌট, অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, ওকে, এটা শৌট, এটা শৌট, ঠিক আছে। তা আশা করি এটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এবং আমাদের একদম লাস্ট ম্যাথে চলে আসছি, তো এই ম্যাথটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো, আগের ম্যাথটা ক্লিয়ারলি এখন পর্যন্ত যা যা পড়ালাম সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট একটু জানাও, তারপর আমরা লাস্ট ম্যাথটা করব, আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা করব। তো উপস্থিতিটা মোটামুটি রেখো, মানে একদম এমন যাতে না হয় যে কেউ নাই হারিয়ে যাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্লাসের টাইমটা আসলে কমে যায়। সবাই যদি মনে করো যে না আমি পরে রেকর্ডিং দেখে ফেলবো, ক্লাসটা পরে ডাউনলোড করে দেখে ফেলবো, তাহলে আলটিমেটলি ক্লাস নেওয়া হয় না, বোঝা গেছে। তো সেই কারণে হচ্ছে লাইভ ক্লাসগুলো করার চেষ্টা করবা, যাতে করে হচ্ছে আমি অ্যাটলিস্ট 2 ঘন্টা করে করে যাতে ক্লাসগুলো নিতে পারি, ওকে। তাহলে দেখো, ঠিক আছে, রিমু বলছো বুঝতে পেরেছো, ঠিক আছে, জান্নাত বুঝতে পেরেছি, ওকে ফাইন। তাহলে আজকে লাস্ট ক্লাসটা লাস্ট অঙ্কে চলে যাচ্ছি। দেখো অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল ভেক্টর কিনা যাচাই করো, তার মানে কার্ল ভেক্টরের মানটা 0 আসবে কিনা, যদি 0 আসে তাহলে অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, আর যদি 0 না আসে তাহলে আমরা বলবো ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল। তাহলে আমাদের কাজটা কি হবে এরকম, কার্ল এফ ভেক্টর, কার্ল এফ ভেক্টর মানে কি নেবলা ভেক্টর এবং এফ ভেক্টরের ক্রস গুণ। পিডিএফে যদি হঠাৎ করে দেখো কোথাও ডট আছে তাহলে বুঝবা ভাই অথবা খেয়াল করে নেই, নিজ দায়িত্বে সেগুলো মানে বুঝে নিও, ওকে। অনেক সময় দেখা যায় অঙ্ক করতে গেলে ক্রসের জায়গায় ডট দিয়ে ফেলতে পারি, তো এইগুলো একটু মাথায় রাখো। তাহলে এটা কি আসবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আই ক্যাপ হচ্ছে ডেল ডেল এক্স, জে ক্যাপ হচ্ছে ডেল ডেল ওয়াই, এবং কে ক্যাপ হচ্ছে ডেল ডেল জেড। আর এখানে কত 2x + y - z, x - 2y + 3z, x - y - z ইকুয়াল টু, আই ক্যাপ যদি ঢেকে দাও তাহলে ডেল ডেল ওয়াই x - y - z মাইনাস ডেল ডেল z x - 2y + 3z, তারপর ফর্মুলার মাইনাস জে ক্যাপ ডেল ডেল z 2x + y - z
মাইনাস ডেল ডেল এক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, তারপর ফর্মুলার প্লাস কে ক্যাপ ডেল ডেল এক্স এক্স মাইনাস 2y প্লাস 3z মাইনাস ডেল ডেল ওয়াই 2x প্লাস ওয়াই মাইনাস জেড। তো এখন হিসেব করে ফেলো, হিসেব করলে কত আসে? এখন একটু ডিরেক্ট করি, হ্যাঁ। এটার জন্য কত আসবে? -1 আসবে, -1 আসবে। এই জায়গাটার জন্য কত আসবে? +3 আসবে, তাহলে প্লাসে মাইনাসে -3 আই ক্যাপ, কারণ এগুলো জিরো, তো এটা জিরো এটা জিরো, ঠিক আছে। তাহলে এই অংশটা শেষ। তারপর আসো এটা মাইনাসের হিসাব চলে আসো, তাহলে মাইনাস এটা কত আসবে? এটা আসবে -1, কারণ জেড আছে একটাই, সেটা হচ্ছে -1। আর এখানে কি আসবে? প্লাস, এখানে আসবে কি সূত্রের তো একটা মাইনাস আছেই, এই যে মাইনাস, তাহলে এটা আসবে মাইনাস, এটাও আসবে -1 জে ক্যাপ। এটার কাজও শেষ। তারপর দেখো ফাইনালি প্লাস, এটার জন্য কি আসবে 1, এটার জন্য আসবে -1, কারণ এই যে সূত্রে মাইনাস আছে আর ওয়াই কি +1 কে ক্যাপ। শেষ, এতটুক। তারপর যদি হিসেব করো কত আসছে? এটা আসবে -4i ক্যাপ, এটা আসবে -2 মাইনাসে মাইনাসে +2 জে ক্যাপ, আর এটা কত? 0 কে ক্যাপ। তাহলে লেখার দরকার নেই, 0 কে ক্যাপ লিখতে হবে না। তাহলে সুতরাং কার্ল ভেক্টরটা কি ছিল? এফ ভেক্টর, তাই না? কার্ল এফ ভেক্টর, কার্ল এফ ভেক্টর মডুলাস, কার্ল এফ ভেক্টর মডুলাস সমান কত আসবে? √4² প্লাস 2², তার মানে আসবে √18। তাহলে কার্ল এফ ভেক্টরের মান তো 0 আসলো না, যেহেতু কার্ল এফ ভেক্টর ইজ নট ইকুয়াল টু, মডুলাস ইজ নট ইকুয়াল টু 0, তাহলে সুতরাং ঘূর্ণনশীল বা কি হবে না, মানে সুতরাং এটা অঘূর্ণনশীল অথবা সংরক্ষণশীল হবে না, এটা ঘূর্ণনশীল হবে, ঠিক আছে। সুতরাং অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল হবে না, সংরক্ষণশীল হবে না। তাহলে কি হবে? ঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল হবে, অসংরক্ষণশীল হবে, ঠিক আছে। তো সবাই এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, এই অঙ্কটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। এটা কিন্তু আমাদের একদম আজকের ক্লাসের লাস্ট ম্যাথ ছিল। আজকের ক্লাসটা আমরা যতটুকু সাজিয়ে নিয়েছিলাম তোমাদের পড়ানোর জন্য সবটুকুই শেষ করতে পেরেছি। তো তোমাদের ক্লাসটা কতটুকু উপকার হয়েছে সেটা আসলে তোমাদের পরীক্ষায় যখন তোমরা কমন পাবা তখন আসলে বুঝতে পারবা। কারণ হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, কার্ল এবং ডাইভারজেন্স থেকে আমাদের বিগত বছরগুলোতে ভালো মানের সিকিউ আসছে। তো সিকিউ যখন আসবে তখন হচ্ছে তোমরা এই অঙ্কগুলো যখন করবা তখন দেখো, এবং এগুলো কিন্তু খুব কম প্র্যাকটিস করেই পারা যায়, ঠিক আছে। এগুলো কিন্তু খুব বেশি কিছু মনে রাখতে হবে ব্যাপারটা এরকম না। 4-5 বার যদি ম্যাথগুলো করো, 4-5টা ম্যাথ যদি করো তাহলেই হচ্ছে মাথায় ঢুকে যাবে। ওকে, তো ঠিক আছে। রিমু বলছো বুঝতে পেরেছো, জান্নাত বলছো জি ভাইয়া ক্লিয়ার, ঠিক আছে। তাহলে সবাই আমরা যদি বুঝে থাকি তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, এবং তোমাদের সাথে ইনশাল্লাহ আগামীকাল আবার রাত 9টায় দেখা হবে। আগামীকাল আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে নদী ও নৌকা, সেটা নিয়ে আলোচনা করব। তো নদী ও নৌকা নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদেরকে অবশ্যই পরামর্শ দিব আগের ক্লাসগুলো একবার একটু দেখে নিও, যারা ক্লাসগুলো করো নাই। আর যারা ক্লাসগুলো করছো তাদেরকেও আমি বলবো ওই যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, তারপর থিটা কি হয়, থিটা হচ্ছে লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই কনসেপ্টগুলো আরেকবার একটু ক্লিয়ার হয়ে নিও, তাহলে আগামীকালকে ক্লাসটা করে অনেক বেশি বুঝতে পারবা, অনেক সহজে বুঝতে পারবা, অনেক বেশি ধারণা নিতে পারবা। তো আমি সবাইকেই বলবো যে আগামীকালকে ক্লাসটার আগে, যেহেতু আমাদের একটা লম্বা গ্যাপ পড়ে গিয়েছে, মানে প্রথম দিকে ক্লাসগুলো অনেক আগে নিয়েছিলাম, আমি তো একটা রেগুলার মেনটেন করে ক্লাস নিতে পারি নাই, কারণ হচ্ছে একবার হচ্ছে আমাদের আন্দোলন ছিল, পরে আবার বন্যা পরিস্থিতি চলে আসছে, যার কারণে কিন্তু ক্লাসে গ্যাপ পড়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো আগের ক্লাসগুলো আরেকবার একটু কষ্ট করে ইম্পর্টেন্ট জায়গাগুলো, মানে যে জায়গাগুলো তোমার বেসিক ক্লিয়ার না সেই জায়গাগুলো দেখে নিতে হবে। আর যারা একবারেই আগের ক্লাসগুলো করো নাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আগামীকাল রাত 9টার আগে আগের ক্লাসগুলো করে ফেলবা। ব্যাপারটা এরকম না যে আগের ক্লাসগুলো না করলে কি করতে পারবো না, পারবা, বুঝবা, বাট হচ্ছে আগের ক্লাসগুলো করে যখন ক্লাসটা করতে আসবা তখন হচ্ছে সহজে ধরতে পারবা, তখন ক্লাসটা করে অনেক বেশি মজা পাবা।
ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, আর সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।